15 মিনিট আগে কে বা কারা যেন ইরার ওপর হামলা করে, কিন্তু এই হামলায় ইরার সব বডিগার্ডরা মারা যায় গুলি খেয়ে। আবার কেউ গাড়ি অ্যাক্সিডেন্ট করে, কিন্তু কোনো এক অজানা লোকের জন্য ইরার প্রাণটা বেঁচে যায়। ওখান থেকে কিছু বডিগার্ডের সাহায্যে ফিরে আসে বাসায়। এইদিকে বাকিরা তো অবাক হয়ে শুধু তাকিয়ে আছে, কেউ কিছুই বলতে পারছে না। বাসায় এসেই আব্বু, আব্বু, আম্মু, আম্মু কোথায় তোমরা? কি হয়েছে ইরা? এভাবে চিৎকার করে তোর আব্বুকে আর আমাকে কেন ডাকছিস? তাছাড়া তোর শরীরের এর কি অবস্থা? আম্মু, তুমি কিন্তু কোনো কথাই বলবে না, সব কিছু তোমারই জন্য। তোর মা আবার কি করলো? কিন্তু আমাকে কেন ডেকেছিস তা তো বল। কিন্তু তোর শরীরে এই দাগগুলো কিসের? তাছাড়া তুই একা গাড়ি নিয়ে এসেছিস, বাকি গাড়িগুলো কোথায়? কথাটা শুনে ইরার বাবা মা ওকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এমনভাবে কান্না করাতে ওনারা বুঝতে পারে খারাপ কিছু একটা হয়েছে। কি হয়েছে ইরা? কেউ কি তোর সাথে খারাপ ব্যবহার করেছে? তোর সাথে থাকা বডিগার্ড ওরা কোথায়? আব্বু, ওরা নেই, শুধু কয়েকজনই বেঁচে আছে। ইরার এমন কথাতে উনি একটু অবাক হয়নি, কেননা এর আগেও অনেকবার বডিগার্ডদের নিয়ে এরকম মিথ্যে কথা বলেছে। কেননা ইরা চায় না ওর আশেপাশে কোনো বডিগার্ড থাকুক। দেখো, মজা সবসময় ভালো লাগে না ইরা, সত্যি করে বলো। সত্যি বলছি আমি। এর আগেও তুমি অনেকবার এরকম মিথ্যে বলেছ। তুমি ভালো করে জানো এই দেশের মধ্যে আমার কত শত্রু আছে। ওরা তোমাদের আর আমাকে শেষ করে দিতে চাইছে। সেই জন্য তোমাদের কথা চিন্তা করে আমি তোমার সাথে বডিগার্ড পাঠাই, যেন তোমার কোনো ক্ষতি না হয়। কিন্তু তুমি কোনো না কোনো বাহানা দিয়েই চলেছ। সত্যি বলছি আব্বু। আজকে তাহলে শোনো কি কি হয়েছে আমার সাথে। সবটা বলতে থাকে। সবটা শোনার পর তোর কিছু হয়নি এতেই আমি খুশি, কিন্তু তোকে যে ছেলেটা বাঁচিয়েছে সে ছেলেটা কে ছিল? আর ওর চেহারা দেখেছিস? না আব্বু, চেহারা ঢাকা ছিল, কিন্তু অতটুকুই মনে পড়ে ছেলেটা একটা গাড়িতে করে এসেছিল এবং ওই গাড়িটা বুলেট প্রুফ ছিল। আচ্ছা, আমি ছেলেটার ব্যাপারে খোঁজ নিয়ে দেখতেছি। তুমি কিন্তু এক সপ্তাহ বাইরে যাবে না। এই সময় আমি সবটা ঠিক করে নিচ্ছি। ঠিক আছে আব্বু, তাই হবে। এইদিকে ইরা তো রুমে চলে যায়। অন্যদিকে এখন আপনাদের ইরার পরিচয়টা দিয়েই দিই। ইরা ওর বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে। যতটা আদরের ঠিক ততটাই বাদর স্বভাবে। সারাক্ষণ দুষ্টুমিতে মেতে থাকে। ইরার বাবা ওখানকার প্রধানমন্ত্রী, সেজন্য বুঝতেই পারছেন ওনার জীবনের ঝুঁকি কতটা আছে। ইরার মা একজন গৃহিণী, কেননা উনি চাইলে আরো বড় কিছু করতে পারতেন, কিন্তু উনি সংসার সামলানোকে বেশি প্রাধান্য দিলেন। ওনাদের কাহিনী তো শুনলেন, এবার চলুন আমরা গল্পে ফিরে যাই। বস, আমরা ওই মেয়েটাকে মারতে পারিনি। কেন? তোরাই তো বলেছিলি ওর সাথে থাকা সবাইকে মেরে ফেলেছিস, তাহলে এখন কেন এইসব বলছিস? তোরা কি জানিস না কাউকে মারার চিন্তা আমি করলে তাকেই মরতেই হয়। তোরা 20 জন লোক এসেও ওই মেয়েকে মারতে পারলি না, তোদের দিয়ে কিছুই হবে না। কি করব বস, সব কিছু তো ঠিকভাবে করেছি, কিন্তু কোথা থেকে একটা ছেলে গাড়িতে করে এসে আমাদের উপর গুলি করতে লাগলো। এতে আমাদের অনেক লোক মারা যায়। ছেলেটার সাথে কোনোভাবেই আমরা বেড়ে উঠতে পারলাম না, সেজন্যই ওখান থেকে পালিয়ে আসা। এছাড়া অন্য কোনো উপায় ছিল না। যেখান থেকে পারিস ওই ছেলের খোঁজ নেওয়া শুরু কর। ওই ছেলেকে আমি জীবিত অথবা মৃত অবস্থায় চাই। হয়ে যাবে বস, কোনো চিন্তা করবেন না, ওই ছেলেকে আমরা খুঁজে বের করবই। ওরা তো নিজেদের বসকে কোনোভাবে বলে বুঝিয়ে দেয়, কিন্তু ওরা কি আসলেই পারবে খুঁজে নিতে? তা জানতে হলে গল্পটা শুনতে থাকুন, কেননা গল্পটা শুনতে থাকলে কি কি হচ্ছে না হচ্ছে সবই জানতে পারবেন আপনারা। কিছুক্ষণ পরে একটা কালো গাড়িতে করে একটা ছেলে এসে রাজপ্রাসাদের সামনে এসে দাঁড়ায়। এটা মূলত একটা বাড়ি, কিন্তু যা রাজপ্রাসাদের চেয়েও কোনো অংশে কম না। ভেতর থেকে একটা ছেলে বের হয়ে দরজার সামনে এসে দাঁড়ায়। দরজা থেকে একটা রশ্মি বের হয়ে ছেলেটার চোখ স্ক্যান করে। তারপর দরজা খুলে যাওয়ার পর ছেলেটা এসে একটা মহিলাকে পেছন থেকে জড়িয়ে ধরে। ওনাকে এইভাবে জড়িয়ে ধরাতে উনি কিছুটা অবাক হয় এবং কে হতে পারে তা বোঝার চেষ্টা করে যাচ্ছে। এইদিকে ছেলেটাও মিটমিট করে হাসছে, যা ওনার কানে যেতেই উনি বুঝে যায় এটা কে হতে পারে। আকাশ, তুই? এত বছর পর তোর আমাদের কথা মনে পড়লো? শব্দটা শুনে আকাশ তো এবার অবাক হয়ে যায়। আম্মু, তুমি আমাকে চিনলে কি করে? তুই ছাড়া আর কে আছে এইভাবে জড়িয়ে ধরবে তোর মাকে? এ কি আব্বু, তুমি কখন এলে? এই তো মাত্রই। তা 1 বছর পর আমাদের কথা মনে পড়লো? কি করব আব্বু, আমার পড়াশোনা শেষ করতে করতে তো সময় চলে গেল। তাছাড়া আমার তো পড়াশোনা শেষ,
এখন শুধু ঘুরবো আর বন্ধুদের সাথে আড্ডা দিব। জি না, এসব কিছুই হবে না। কেন কেন? আগে আমাদের ব্যবসা দেখবে, তারপরে তোকে বিয়ে দিয়ে আমি নাতি নাতির মুখ দেখবো তারপর। আম্মু তুমিও না, এখনো কোনো কিছু ঠিক হলো না, সেখানে কিনা তুমি এত কিছু ঠিক করে ফেলছো। আরে আমি তো নাতি নাতনিদের নামও ঠিক করে ফেলেছি। তা তোমার নাতি নাতিদের কার সাথে বিয়ে দিবে সেটাও ঠিক করে নাও। কথাটা শেষ করতে না করতেই আকাশের হাতে থাকা ঘড়িটায় রেড অ্যালার্ট লেখা উঠল। এটা দেখেই কোনো লেট করলো না আর। আম্মু আব্বু আমাকে যেতে হবে। সে কি, এখনো তুই নিজের রুমে আসলি না, অথচ এইভাবেই চলে যাবি? আব্বু একটু কাজ আছে। দেখ, তোকে কোথাও যেতে হবে না। না আম্মু আমাকে যেতে হবে, নয়তো লস হয়ে যাবে। কথাটা বলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। ওখান থেকে একটা নদীর ধারে আসে। নদীর কাছে এসে একটা গাছ দেখতে পায়। সে গাছের কাছে এসে নিজের হাত রাখতেই গাছটা দুই ভাগ হয়ে যায়। এরপর ভেতরে চলে আসে। আপনারা হয়তো ভাবছেন গাছ কিভাবে দুই ভাগ হয়। আসলে এটা গাছের মতন দেখতে হলো, অরিজিনাল গাছ না। এখানে এসে কম্পিউটারের সামনে এসে বসে পড়ে। তারপর কি যেন লিখতে থাকে। একটু পরে আরও একটা মেইল আসে। সে মেইলটা পড়ে অনেক বেশি অবাক হয়ে যায়। তোমরা শিওর তো? জি, আমরা 100% শিওর। আপনি শুধু এখন নিজে একবার এটা যাচাই বাছাই করে নিলেই হবে। ঠিক আছে, সমস্যা নেই, তা না হয় আমি দেখে নিব। কিন্তু একটা কথা বলার ছিল। কি কথা? ওইদিকে কি সব কিছু ঠিক আছে? জি, সবই ঠিক আছে, কিন্তু একটা কথা। কি কথা? একটা কাজে আমাকে যেতে হবে অন্য একটা দেশে। তা কোন দেশে? আপনি যে দেশে আছেন সে দেশে। ঠিক আছে, তাহলে কালকে চলে আসো, বাকিদের সবটা বুঝিয়ে দাও কিভাবে কি করতে হবে। তবে একটা কথা, তোমার পরিচয় যেন প্রকাশ না পায়। আমার পরিচয় না হয় জানলো না, কিন্তু আপনার পরিচয় তো ওনাদের জানার কথা। আমার পরিচয় কেউ জানে না, সেজন্য তোমারও কোনো পরিচয় কেউ জানবে না। আমি এখানে সব কিছু করে রাখবো। প্রথমত তোমাকে আমি ওই কাজে লাগাবো, তারপর সুযোগ বুঝে আমিও লেগে পড়বো। যেমনটা আপনি চাইবেন, কিন্তু স্যার। আবার কি হয়েছে? তানুও আসতে চেয়েছে। আচ্ছা নিয়ে আসো, কিন্তু একটা কথা, আমি আগামী 2 দিন একটা কাজে ব্যস্ত থাকবো। তোমরা এখানে এসে এইভাবে কাজ করবে, বাকিটা আমি সামলে নেব। ঠিক আছে, তাই হবে। কিছুক্ষণ পর ওখান থেকে আরও কিছু তথ্য জোগাড় করতে থাকে। কেননা এটা এমনই একটা কাজ যেখানে সঠিক তথ্য ছাড়া কোনো কিছুই করাটাই বোকামি হবে। সেজন্য কোমরে পায়ে কিছু একটা বেঁধে নেয়। কেননা এখানে আকাশে সব কিছু আছে যা কাজের সময় ইউজ করে, আর এই জায়গাটা অনেক সিক্রেটভাবে তৈরি করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে ইরা ওর রুমে বসে ভাবতে থাকে আজকের ঘটে যাওয়া ঘটনাগুলো। কি ভাবছিস ইরা? আম্মু অনেক কিছু ভাবছে ওই ছেলেটাকে নিয়ে। কোন ছেলের কথা বলছিস তুই? আরে যে ছেলেটার জন্য আজকে আমি বেঁচে ফিরতে পেরেছি। অনেক মনে পড়ছে তাই না ওই ছেলেটার জন্য? হ্যাঁ আম্মু, অনেক বেশি মনে পড়তেছে আমার। আচ্ছা, ছেলেটা দেখতে কেমন রে? দূর আম্মু, দেখতে পেলাম আর কখন? তার আগেই তো ছেলেটা ওখান থেকে চলে যায়। কিন্তু আম্মু মানতে হবে, ছেলেটার অনেক সাহস আছে, নয়তো একাই 20 জন লোকের মোকাবেলা করতে আসার সাহস পেত না। ছেলেটাকে নিয়ে তুই এত বেশি ভাবছিস কেন বলতো? তুই কি ছেলেটাকে কোনো কারণে পছন্দ করে ফেলেছিস? আম্মু তুমিও না, কি যে বলো না তুমি। ওখানে তো ওর মতো আরও অনেক লোককে আমাকে বাঁচানোর জন্য আছে। তাহলে ওদের পছন্দ না করে ওই ছেলেকে কেন পছন্দ করব বলো তো তুমি? এর আগে তুই কারো এত প্রশংসা করিসনি তো, সেই জন্য। আচ্ছা, এখন খেতে আয়। তোর আব্বু যা বলেছে তা মনে থাকবে তো? থাকবে। এইদিকে আকাশ বাসায় ফিরে আসে। ওর বাবা মায়ের সাথে কিছুক্ষণ কথা বলা শেষ করে তারপর রুমে আসে। কিছুক্ষণ পর খাবার খেয়ে রাতে ওর রুমে এসে পেছনের দরজা দিয়ে বেরিয়ে পড়ে ওর কাজে। আপনারা হয়তো অনেকে এখনো আকাশের কাজ আর কি করে তা বুঝতে পারছেন না। চিন্তা করবেন না, তাও আপনারা সময় মতন সবটা জানতে পারবেন। এখন চলুন কাজে ফিরে যাই। বাড়ির পেছনে এসে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে একটা পুরাতন বিল্ডিংয়ের ছাদে। ওইখানে দূরবীন দিয়ে দেখতে থাকে সবকিছু। কেননা যা যা ভাবছে তা তা আসলেও সত্যি কিনা তা দেখতে থাকে। কিন্তু আসলে কথাটা সত্যি। ওরা যা বলছে সবটা তো দেখি সত্যি মনে হচ্ছে, কিন্তু এটা প্রমাণ করতে হলে তো ওই বাড়িতে ঢুকতে হবে, তাহলে সবটা জানতে পারবো। এখন ওই বাড়িতে আমি ঢুকবো কি করে? কথাটা বলছে আর বাড়ির দিকে নজর রাখতে থাকে। হঠাৎই একটা মেয়েকে দেখে আকাশ। আকাশ তো অনেক বেশি অবাক হয় আর সাথে মুচকি হাসি দিতে থাকে। কেননা আকাশ ওর পথ খুঁজে পেয়ে গিয়েছে।
সেজন্য দেরি না করে আরো ভালো করে দেখতে থাকে। কিছুক্ষণ পর আকাশের ওপর একটা হেলিকপ্টার দেখতে পায়। তা দেখে সে নিজেকে লুকিয়ে ফেলার চেষ্টা করে, কিন্তু ছাদটা পুরো খোলা থাকার কারণে কোথাও লুকাতে পারেনি। সেজন্য হেলিকপ্টার থেকে কিছু লোক দড়ি বেয়ে নিচে নামতে থাকে। নিচে নেমে ওরা আকাশকে ঘিরে দাঁড়িয়ে যায়। কে রে তুই? তার আগে এটা বল তোরা খেয়ে। আমরা যেই হই না কেন, তুই কে? তাছাড়া এত রাতে এই বাড়ির উপরে নজর কেন রাখলি? তাকে তোদের বলতে হবে তোমরা খেয়ে। আমরা কে তা তোর জানতে হবে না। তুই এটা বল, তোকে এখন মারবো নাকি আরো পরে? আমাকে মেরে তোমাদের কি লাভ বলো? ছেলেটা দেখি ভয় পেয়েছে। ওই ওকে ধর, তারপর ওর শরীরে এমনভাবে গুলি করতে থাকবি যেন শরীর থেকে সবটা বেরিয়ে আসে। ওরা গুলি করতে যাবে, আকাশ ওর জ্যাকেটটা খুলতেই ওরা সবাই অবাক হয়ে যায়, কেননা শরীরের মধ্যে বোমা রাখা ছিল, যা অনেক পাওয়ারফুল। এবার যদি গুলি করার ইচ্ছা থাকে তাহলে গুলি করতে পারিস। এটা তো টাচ বোমা, তাই না? একদম ঠিক বলছিস। এখন তোরা কি করবি তা তোরা ভেবে দেখ। ওরা কোনো কথা না বলে তাড়াতাড়ি করে হেলিকপ্টারে আবার দড়িতে উঠে যায়। ওরা যেই কিছুটা দূরে গেল, এই দিক থেকে ছোট্ট একটা মিসাইল হেলিকপ্টারে টার্গেট করে, আর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ওদের খেলা শেষ হয়ে যায়। এইদিকে আকাশে এরকম হামলায় আর আগুন দেখে ওখানে লোক আসা শুরু করে। আকাশও ওইখান থেকে প্যারাশুট নিয়ে লাফ দিয়ে নিচে নেমে গাড়িতে উঠে চলে আসে ওখান থেকে। পরের দিন সকালে এই নিউজটা অনেক জায়গায় দেখানো শুরু করে দেয়। এইদিকে আব্বু, এইভাবে কতদিন আমাকে রুমে থাকতে হবে? যতদিন পর্যন্ত তোমার জন্য ভালো এবং পারদর্শী কোনো বডিগার্ড না পাবো, ততদিন পর্যন্ত তোমাকে বাইরে যেতে দিতে পারবো না। তাহলে ওই রকম ছেলেকে খুঁজে বের করো। আমি পারবো না এরকমভাবে রুমে একা একা বসে থাকতে। ঠিক আছে, আমি তোর জন্য তাহলে বডিগার্ড দেখার ব্যবস্থা করে নিচ্ছি, কিন্তু ভুলেও তার সাথে খারাপ ব্যবহার করবে না। আব্বু, তুমি আমাকে কিভাবে বলো তো আমি ওদের সাথে খারাপ ব্যবহার করি? তা নয় তো কি। এইদিকে উনি ইরার জন্য বডিগার্ডদের দেখার জন্য কিছু লোক লাগিয়ে দেয়। এইদিকে আবির আর তনু চলে এসেছে আকাশের বাড়িতে। ওরা বাড়িতে আসতেই আকাশের মা অবাক হয়ে যায়। তোমরা কারা? আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের পরিচয় কি তা তো বলো। আন্টি, আকাশ স্যার আমাদের ব্যাপারে আপনাকে কিছু কি জানায়নি? ও কোথায় গিয়েছে? আমাকে তো সে সব ব্যাপারে কিছুই জানায়নি। তার উপরে 2 দিন ধরে ওর সাথে কোনো যোগাযোগও হয়নি আমার সাথে। এই জন্যই আমাদের কথা আপনাকে জানাতে পারিনি। আচ্ছা আন্টি, একটা কথা বলবো কি? কি কথা বলবে বলো? আকাশ কি সত্যিই আপনার ছেলে? এটা আবার কেমন কথা? ও আমার ছেলে হবে না তো কার ছেলে হবে? আসলে আন্টি, আপনাদের পার্সোনালিটির সাথে আকাশ স্যারের পার্সোনালিটি একদম মিল যাচ্ছে না। কি বলতে চাও তুমি? আসলে এত বড় বাড়ি আপনাদের, কিন্তু আকাশ স্যার কখনো আমাদের জানায়নি ওনার এত বড় বাড়ি আছে। উনি তো সব সময় সাধারণভাবেই চলাচল করে। আচ্ছা, আকাশকে তুমি স্যার করে কেন বলছো? আন্টি, সব প্রশ্ন কি এখানেই করবেন নাকি আমাদের ভেতরে ঢুকতে দিবেন? এই দেখো, কথা বলতে বলতে আমি তো ভুলেই গিয়েছি। আসো ভিতরে, তোমার আগে রেস্ট দাও। আমি দেখি আকাশ ফিরে কখন। তোমার যদি পারো ওকে আসতে বলো। জি আন্টি, অবশ্যই বলবো। ওরা দুজন আলাদা রুমে চলে যায়। এরপর ফ্রেশ হয়ে ওরা ছাদে চলে আসে। এসে নিজেদের মধ্যে কথা বলতে থাকে। এটা কি হলো? আকাশের এত কিছু আছে, আমাদের কখনো জানার প্রয়োজনও মনে করলো না। হয়তো উনি নিজের পরিচয় গোপন রাখতে চাইছিল, সেজন্য বলেনি। কিন্তু আমি তো অবাক হচ্ছে এটা ভেবে, এত কিছু থাকা সত্ত্বেও উনি এত সাধারণভাবে কেন চলাচল করতেন। সে ওনার ব্যাপার, দেখা যাবে এই নিয়ে কিছু বলতে এলে সমস্যা আরও বেঁধে যাবে। ঠিক আছে, আমরা এখন যে কাজে এসেছি সে কাজে মনোযোগ দিলেই হবে। অন্যদিকে আকাশ ওর কাজে ব্যস্ত, কিভাবে কি করবে না করবে সবকিছু প্ল্যান করে রাখে। এইদিকে ইরার ভার্সিটিতে কিছু কাজ পড়ে যায়, সেই জন্য ওর বাবার কাছে যায়। আব্বু, আসবো কি? হ্যাঁ আয়, তুই হঠাৎ আমার কাছে? আব্বু, আমাকে একটু ভার্সিটিতে যেতে হবে। ঠিক আছে, 10 জন লোক যাবে তোমার সাথে। ঠিক আছে, কিন্তু আব্বু তোমার সামনে ব্যাগ ভর্তি ডলার কেন? এত ডলার তুমি কোথায় পেলে? আরে এই টাকাগুলো তো আমাদের পার্টি ফান্ডের ডলার। এইগুলো পার্টির নামে জমা হবে। তাছাড়া 1 থেকে 2 বছর পর ইলেকশনের জন্য তো হাজার হাজার কোটি ডলার খরচ করতে হবে। তাছাড়া এইসব তুই বুঝবি না, তুই বরং ভার্সিটিতে যা। ঠিক আছে আব্বু, আমি তাহলে গেলাম। এইদিকে ইরাকে ফলো করতে থাকে আকাশ। কোথায় যায়, কি করে, কাদের সাথে মেলামেশা করে, এইসব কিছুর উপর নজর রাখতে থাকে।
এইদিকে ইরা ভার্সিটিতে এসে ওর ফ্রেন্ডসদের সাথে কথা বলতে থাকে। কথা বলতে বলতে ওরা সময় পার করতে থাকে। ওই দিনের মতন আকাশ অনেক তথ্য জোগাড় করে ফেলেছে। এইদিকে ইরা ওর বাবার নামে একটা তথ্য পায় ওর বান্ধবীর কাছ থেকে। তুমি কি শিওর? আমি শিওর, কিন্তু উপযুক্ত প্রমাণ নেই, এটাই হচ্ছে মূল সমস্যা। তুই এতগুলো তথ্য কোথা থেকে পেলি আমাকে তা বল। আচ্ছা, 1-2 দিনের ভেতরে তুই কি তোর বাবার কাছে ব্যাগ ভর্তি কোনো ডলার দেখতে পেয়েছিস? এই কথা শুনে ইরা তো অনেক বেশি অবাক হয়। কেন অবাক হয় তা তো আপনারা আশা করি বুঝতেই পেরেছেন, তবুও কথাটা এড়িয়ে যায়। কই না তো, আমি তো দেখিনি। আচ্ছা, নজর রাখিস, তাহলে দেখতে পারবি আমার কথাটা সত্যি কিনা। ওদের কাছ থেকে ফিরে এসে ভাবতে থাকে, কিন্তু ইরার মন কিছুতেই ভাবতে পারছে না। ওর আব্বু এরকম কোনো কাজ করতে পারে না, কিন্তু তাও বিশ্বাস করেনি। মোমোর কথা কি আজও সত্যি? আব্বুর কাছে তো প্রায় সময় এরকম ব্যাগ ভর্তি ডলার আছে, কিন্তু মোমোর কথার সাথে কিভাবে মিল করব তাই বুঝতেছি না। তাছাড়া সত্যি কি আব্বু এরকম? না না, এ আমি কি ভাবছি? মোমোর জন্য নিজের আব্বুর উপর এরকমভাবে আমি অবিশ্বাস করতে পারি না। আমি তো নিজেও অনেক দেখেছি আব্বু কিভাবে মানুষদের সেবা করে যাচ্ছে, সে আব্বুকে আমি অবিশ্বাস করতে পারি না। এইদিকে আকাশের যা যা তথ্য জোগাড় করা দরকার তা তা পেয়ে গিয়েছে। এখন শুধু সে অনুযায়ী কাজ করে সেগুলো ঠিক করে ফেলতে পারলেই ওর কাজ হয়ে যাবে। কিছুদিন পর। আব্বু, তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা? কিছু কি হয়েছে? আমি এভাবে কতদিন আর বাসায় বসে দিন কাটাবো? তোর জন্য এখনো তেমন কাউকে পাইনি, আর 2টা দিন অপেক্ষা কর। 2 দিনের বেশি কিন্তু অপেক্ষা করতে পারবো না। আসলে এখানে 2 দিন বলাতে কিছু কারণ আছে, যা আপনারা একটু পরে জানতে পারবেন। 2 দিন পর ইরার আব্বু যখন কোনো একটা ব্যবস্থা করতে পারে নাই, তখন ইরা লুকিয়ে বাসা থেকে বের হয়ে আসে। তবে ওর সাথে কোনো গাড়ি আনে নাই, কারণ গাড়ি আনলে তো সবাই জেনে যাবে। এইদিকে মোমোকে কল করে দেয়। মোমোর বাচ্চা, কই তুই? আরে কি হয়েছে, এভাবে চেঁচাচ্ছিস কেন তুই? চেঁচাবো না তো কি করব? তোর জন্মদিনে আসার জন্য আমি বাসা থেকে লুকিয়ে বের হলাম, আর তুই কিনে এখানে শান্তিতে কেক কাটছিস। আরে আমি কেক কই কাটতেছি, আমি তো এখনো মেকআপ করতেছি ভাই। তোকে না বলেছি আমি এসব আটা ময়দা একদম মুখে মাখবি না? তুই কি আসলেই মেয়ে? এটা আবার কেমন প্রশ্ন? যেমনই প্রশ্ন হোক না কেন, তুইও মেয়ে আমিও মেয়ে, আমরা মেয়েরা সাজতে ভালোবাসি। তোর মতো কয়টা মেয়ে আছে যে নিজেকে সাজাতে ভালো না বাসে? দেখ, আমি তোদের মতো করে সাজতে ভালো লাগে না। তুই তো এমনিতেই অনেক কিউট আর সুন্দর, তোর তো না সাজলেও হয়, আমার তো সাজতে হয়। আচ্ছা শোন, এখন বক বক না করে আমার জন্য গাড়ি পাঠা তাড়াতাড়ি। আমি এই রাতে হেঁটে হেঁটে তো পারবো না আসতে। কোন জায়গায় আছিস তুই? আমি এই তো বাড়ির পেছনে যে পার্ক আছে, আমি ওইখানে আছি। তুই 10 মিনিট অপেক্ষা কর, আমি 20 মিনিটের মধ্যে তোর কাছে গাড়ি পাঠিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি কর, বেশিক্ষণ একা এখানে দাঁড়িয়ে থাকা ঠিক হবে না। এইদিকে ওরা কথা শেষ করে নেয়। এরা তো অপেক্ষা করতে থাকে। অন্যদিকে ওদের মধ্যে যত কথা হয়েছে তা অন্য আরেকজন শুনে ফেলেছে। এখন হয়তো ভাবছেন কিভাবে শুনলো। আসলে ইরার কল অন্য কেউ হ্যাক করে নেয়। এতে করে ইরা কার সাথে কথা বলে তা খুব সহজে জানতে পারে ওরা। কিন্তু ইরার ফোন যে হ্যাক করা তা ইরা নিজেও জানে না। এইদিকে 15 মিনিট হতেই ইরার সামনে একটা গাড়ি এসে থামে। ইরা গাড়ির দরজা খুলতে খুলতে বলে, এতক্ষণ লাগে আসতে? আমি সেই কখন থেকে অপেক্ষা করে আছি। ম্যাডাম, রাস্তায় জ্যাম ছিল অনেক। কি? রাত এখন 1টা, আর তুই জ্যাম কোথায় পেলি? যাকে এখন তাড়াতাড়ি চল। ওকে ম্যাডাম। এইদিকে সকালে অনেক বেলা পর্যন্ত ইরার রুম বন্ধ থাকায় ওর বাবা মা যায় ওর রুমের কাছে। কি ব্যাপার ইরা, দরজা কেন খুলছে না? সেটা তো আমারও প্রশ্ন। ও তো এত সকাল পর্যন্ত ঘুমায় না। আমার না ভয় হচ্ছে, তুমি দরজা ভাঙার ব্যবস্থা করো। তোরা কে কোথায় আছিস? তাড়াতাড়ি করে দরজা খোলার ব্যবস্থা কর। জি স্যার, আমরা এখনই দরজা খোলার ব্যবস্থা করতেছি, আপনারা একটু দূরে সরে দাঁড়ান। এরপর কিছু লোক এসে দরজা তো ভেঙে দেয়, কিন্তু ভেতরে ইরাকে খুঁজে পায় না। ম্যাম, স্যার, ম্যাডাম তো ভেতরে নেই। কি? ইরা ভিতরে নেই মানে? বারান্দায় দেখো আছে কিনা। জি স্যার, চেক করেছি। ওনারা বারান্দায় এসে দেখল বারান্দার রেলিংয়ে কিছু একটা বাধা আছে।
এটা দেখে ইরার বাবা মাকে ডাকে ওনারা। এটা দেখে আরো ভয় পেয়ে যায়। হগো, আমার এটার কোনো ক্ষতি হবে না তো? আমার তো মনে হচ্ছে ওকে কেউ এখানে এসে তুলে নিয়ে গেছে। হগো, তুমি আমার মেয়েকে আমার কোলে ফিরিয়ে দাও। তাড়াতাড়ি করে কন্ট্রোল রুমে যাও আর দেখো আমার মেয়ের রুমে কে কে এসেছে। তাড়াতাড়ি। তোমরা এত সিকিউরিটি থাকতে আমার মেয়েকে কেউ একজন এসে কিডন্যাপ করে নিয়ে গেল আর তোমরা কোনো টের পেলে না? স্যার, আমরা আগে সিসিটিভি চেক করে দেখেছি আসলে কি হয়েছে এখানে। তাড়াতাড়ি দেখো। উনি সিসিটিভি দেখতে থাকে। অন্যদিকে ডেভিল বসে আছে চেয়ারে। তখন কিছু লোক আসে ওর কাছে। বস, কাজ হয়ে গেছে। সত্যি বলতেছিস? হ্যাঁ বস, আমি সত্যি বলছি। এবার ওরা আমাদের কথা শুনতে বাধ্য। এবার তাহলে একটা চিঠি পাঠাও ওদের কাছে। ওকে বস। অন্যদিকে ওরা সিসিটিভি দেখতে থাকে। সেখানে দেখে এরা নিজেই বারান্দা দিয়ে পালিয়ে গেছে। এটা দেখে তো ওনারা কিছুটা স্বস্তি পায়, কিন্তু এরা কোথায় গিয়েছে সেটা এখনো না জানায় ওনারা কিছুটা চিন্তিত। ঠিক তখনই মোমো কল দেয় ইরার মায়ের মোবাইলে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। মোমো, এরা কি তোমার বাসায়? কই না তো, ওর তো আসার কথা ছিল। ইনফ্যাক্ট আমি ওর জন্য গাড়িও পাঠিয়েছিলাম। এইদিকে আমার গাড়ির ড্রাইভারের কোনো খোঁজ খবর নেই, সেজন্য বুঝতে পারছি না কি করব, সেজন্য কল করা আপনাদের। তা ইরা কি বাসায়? এরা তো এখনো বাসায় ফিরেনি, আবার তোমার ওখানেও যায়নি। আচ্ছা, ড্রাইভার কিছু করেনি তো? না আন্টি, ড্রাইভার তো অনেক ভালো। ইনফ্যাক্ট 7 বছর ধরে আমাদের বাসার ড্রাইভার। উনি তো ইরাকে নিজের মেয়ের মতো জানে। কি করবো বলো, ইরাকে তো খুঁজেই পাচ্ছি না আমরা। আঙ্কেলকে বলুন যেভাবে হোক ইরাকে খুঁজে বের করতে। ওর আব্বু তো তাই করতেছে। এইদিকে ইরা পানি পানি বলে চেঁচিয়ে উঠল। কেউ কি আমাকে এক গ্লাস পানি দিবে? কিছুক্ষণ পর একটা লোক নাস্তা নিয়ে এসে ইরার পাশে রাখে। এই নে, এইগুলো খেয়ে নে। কি এগুলো? আমি এগুলো খাই না। দেখ, তুই খেলে খা আর না খেলে দে। এর বেশি কোনো কিছু দেওয়া সম্ভব না। আমি একবার শুধু এখান থেকে বের হতে পারি, তাহলে তোদের সবাইকে বুঝিয়ে দেব আমি কি জিনিস। এখান থেকে পালানোর কথা চিন্তাও করিস না, কারণ এখানে চারিদিকে শুধু পানি আর পানি। তাহলে একটা স্টিমার থাকলে পালাতে সুবিধা হবে। এখন কি সেটার ব্যবস্থা করব নাকি? করলে তো মন্দ হয় না। দেখো, তুমি যদি আমাকে সাহায্য করো আমি তোমাকে অনেক কিছু দিব, যেমন ধরো অনেক অনেক ডলার। ও, তুই কি আমাকে বোকা পেয়েছিস নাকি যে তুই যা যা বলবি আমি তা মেনে নেব? দেখ, তোকে যে কারণে আমরা এখানে এনেছি সেটা যতদিন পর্যন্ত পূরণ হবে না ততদিন এই রুম থেকে তোকে কোথাও যেতে দেবো না। ওই গাধার বাচ্চা। এই যে, আমি কিন্তু মানুষের বাচ্চা। গাধার বাচ্চা কেন বললেন? ওই, আমি তো ভুলেই গিয়েছিলাম তুইও যে মানুষের বাচ্চা। তা আমার বাঁধন না খুলে দিলে আমি খাবো কি করে? আমি ওয়াশরুমে যাব কি করে? ওয়েট, এই রুমে তো কোনো ওয়াশরুমও নেই। তাহলে আমি এই রুমে বন্দি হয়ে থাকতে তো আমার কষ্ট হবে। তার চেয়ে ভালো হবে আমাকে নতুন আরেকটা রুমে নিয়ে চলো, যেখানে সব কিছুর ব্যবস্থা থাকবে। ঠিক আছে, আগে খেয়ে নিন, তারপর নিয়ে যাচ্ছি। এইদিকে ইরা খাচ্ছে আর ভাবতেছে, এটা তো সত্যি একটা গাধা। এখান থেকে মনে হচ্ছে পালাতে সুবিধা হবে, কিন্তু এখানে তো চারিদিকে শুধু পানি আর পানি। পালিয়ে যে যাব তারও তো কোনো উপায় দেখছি না। আচ্ছা, ওর সাথে কথা বলে দেখি আর কোনো তথ্য জানতে পারি কি না। অন্যদিকে আকাশ, আবির আর তনু ওরা একসাথে বসে আছে, কিন্তু ওদের মধ্যে এখনো কেউই জানে না যে ইরা কিডন্যাপড হয়েছে। কারণ ওরা জানে ইরা ওর বান্ধবীর বাসায় গিয়েছে, সেজন্য ওরা তেমন একটা টেনশন নিচ্ছে না। স্যার, একটা কথা বলবো কি? কি কথা বলো? আবার থেমে গেলে কেন? না থাক স্যার, আপনি আবার রাগ করে বসবেন পরে, তখন দেখা যাবে কিছু না কিছু করে বসবেন। যখন সবই জানো তখন কি দরকার অর্ধেক কথা বলার? আসলে হয়েছিল কি? আর কি হয়েছে তাড়াতাড়ি করে বলো। স্যার, ইরাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলছো কি তোমরা? কখন জানতে পারলে? এই তো 10 মিনিট হলো। কি করে হলো এত কিছু? তানু সবটা বলতে থাকে। সবটা শোনার পর, তাহলে তো চুপ করে এখন থাকার সময় নেই, যে করেই হোক ওকে খুঁজে বের করতে হবে। কিন্তু স্যার কি করে? ওর বাবা একদিন ধরেও কোনোভাবে খোঁজ নিতে পারছে না। কিন্তু আমাকে যে খোঁজ নিয়ে দেখতে হবে। একটা কাজ করি, কাল ওদের বাড়িতে যাব, তারপর বাকিটা দেখা যাবে।
সকালবেলা আকাশ আসে ইরাদের বাড়িতে। ভেতরে অনেক সিকিউরিটি আর অনেকের মুখে চিন্তার ছাপ, যা আকাশ ভালো করেই বুঝতে পেরেছে কিভাবে তা হলো। সেজন্য ইরার বাবার সাথে দেখা করে কথা বলতে থাকে। দেখো, বর্তমানে আমি বডিগার্ড যে রাখবো তাও পারছি না। কেন, কি হয়েছে স্যার? যার জন্য বডিগার্ড রাখবো তাকেই তো কিডন্যাপ করে নিয়ে গেছে। আমি যদি আপনার মেয়েকে খুঁজে বের করে আনতে পারি তাহলে আমাকে কি রাখবেন এখানে? অবশ্যই রাখবো। তুমি যদি আমার মেয়েকে খুঁজে এনে দিতে পারো, তুমি যা চাইবে তাই পাবে। তাহলে আমার কিছু তথ্য লাগবে। কি কি তথ্য? এরপর আকাশের কথা মতো ওর যা যা লাগে সব কিছু দেওয়া হয়েছে, আর এইগুলো নিয়ে চলে আসে আবির আর তানুর সাথে কথা বলার জন্য। তাহলে সব কিছু বুঝতে পারলে তো? সব তো বুঝলাম, কিন্তু কিন্তু কি? আমরা ওকে খুঁজে বের করব কি করে? বের করা যাবে। ইরার হাতে একটা ঘড়ি আছে, তাকে খেয়াল করছো? এটা তো সাধারণ ঘড়ির মতো লাগে, মোবাইল কানেক্ট করে চলে। এর বেশি কিছু তো মনে হচ্ছে না। এটা অ্যাপল ওয়াচ, এটার ইএমআই নাম্বার আছে। আমরা যদি এই ঘড়িটার প্যাকেট খুঁজে বের করতে পারি তাহলে আমরা খুঁজে বের করতে পারবো। আমি দেখি তাড়াতাড়ি করে ওদের বাসায় যাই, তারপর যা যা দরকার তার ব্যবস্থা করে আসি। তোমরা এখন আপাতত তোমাদের কাজে যাও। তোমরা দুজন সিকিউরিটি গার্ডের চাকরি নিয়ে নাও ওখানে, তাহলেই হবে। কি বলেন স্যার, সিকিউরিটি গার্ডের চাকরি নিব? এতে কি আমরা তথ্য বের করতে পারবো? পারবে। আর না হয় তোমরা ভার্সিটিতে ভর্তি হয়ে যাও। স্যার, এই বয়সে আমি পড়বো? পড়বে। এতে করে তোমরা একজন আরেকজনের সাথে বন্ধুত্ব করবে, তারপর ওদের বাসায় যাওয়া আসা। স্যার, বুঝতে পেরেছি, আর বলতে হবে না। এবার তাহলে শুধু দেখেন কি কি করি আমরা। আপনি এখন আপনার কাজটা করুন। আমি আর আবির আপাতত ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য কাগজপত্র রেডি করতেছি। তাহলে তাই করো, আমি গেলাম। আর হ্যাঁ, আমাকে কোনো নখ দিবে না। এই কথা বলে ওখান থেকে বেরিয়ে পড়ে আর ইরার বাসায় এসে ওর ওয়াচের প্যাকেটটা বের করে আর ওখান থেকে আইএমইআই নাম্বারটা সংগ্রহ করে নেয়। এরপর ওর আস্তানায় এসে ম্যাপের মধ্যে দেখতে থাকে সবকিছু, কিন্তু লোকেশন দেখাচ্ছে একটা দ্বীপের মাঝখানে। সেজন্য লোকেশন মোবাইলে সেভ করে নেয় আর ওই জায়গায় যাওয়ার জন্য সবকিছু সাথে করে নিয়ে নেয়। একটু পরে ওই দ্বীপের কাছে চলে আসে। এরপর একটা নৌকায় করে চলে আসে ওইখানে। কিন্তু আশ্চর্য কথা হলো, ওইখানকার চারিদিকে কোনো লোকজনকে খুঁজে পাচ্ছে না। সেজন্য কিছুটা অবাক হয়। কি ব্যাপার, এখানে কোনো লোক নেই কেন? বাঘেরে কোথায়? ওরা কি কোনোভাবে আমার আসার খোঁজ জেনে গেছে? আচ্ছা, যাই হোক, আমাকে খুব সাবধানে থাকতে হবে। যে করি হোক আমাকে এখান থেকেই ওই মেয়েটাকে নিয়ে বের হতে হবে। কিন্তু আমাকে আবার দেখলে চিনে ফেলবে না তো? আরে, আমি কি ভাবছি, আমাকে চিনবে কি করে আর? আচ্ছা, এখন বাবার সময় নেই, আমাকে এখন সামনে এগোতে হবে। আই, তুই আমার জন্য এগুলোর ব্যবস্থা কি করেছিস? দেখুন, এখানে তেমন কোনো ব্যবস্থা নেই। কি? এখন তাহলে আমি গোসল করব কি করে? যতদিন আমাদের কাজ না শেষ হবে ততদিন পর্যন্ত হবে না। কি কাজ আমাকে বলো, আমি আমার বাবার সাথে কথা বলে নিচ্ছি। এরপর তোমার যা যা লাগবে সব কিছু আমি ব্যবস্থা করে দেব। দেখো, আমি বোকা হতে পারি, কিন্তু এতটা বোকা না, বুঝলে? উফ, তুমি কেন বোকা হতে যাবে? এই যে আমি মোবাইল দিলে আপনি কল দেবেন, আর ওরা এই জায়গায় জেনে যাক, তারপর আমাকে মেরে ফেলুক। আরে, কেউ তোমাকে মারবে না, এই নিয়ে কোনো টেনশন করো না তুমি। সত্যি বলছেন তো? সত্যি বলছি, কথা দিলাম তুমি আমার সুযোগ সুবিধার ব্যবস্থা করলে আমি তোমার কোনো ক্ষতি হতে দিব না। সত্যি? তাহলে এখানের বাইরের সমুদ্রে গোসল করতে হবে। তবে আপনার তো জামা নেই, পরবেন কি গোসল শেষে? কথাটা তো ঠিক বলেছ। আচ্ছা, এখানে খুঁজে দেখো তো শরীর ঢাকার মতো কোনো কিছু পাওয়া যায় কি না। ওরা দুজনে পুরনো কিছু কাপড় খুঁজে পায়। পাওয়ার পর ওরা দুজনেই যখন বাইরে চলে আসে তখনই ওরা আকাশের সামনে এসে পড়ে। আকাশকে দেখে ইরা তো ভয় পায়, সাথে ওই লোকটাও। কি ব্যাপার, কে? এই যে আপনি কে, এখানে এলেন কি করে? এইদিকে আকাশ বন্দুক বের করাতে লোকটা আর ইরা ভয় পেয়ে যায়, আর ইরা লোকটার পিছনে এসে লুকায়। আরে আরে, আপনি আমার পিছনে কেন লুকাচ্ছেন? দেখছেন না ওর হাতে বন্দুক, আমাকে তো মেরে ফেলবে। তোকে মারলে আমাকে কি জীবিত রাখবে নাকি? আমি তোমাদের কাউকে মারব না, আমি তোমাকে এখান থেকে নিতে এসেছি তোমার বাবার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। সত্যি বলতেছেন তো? সত্যি বলছি। যাক, তাহলে তো বেঁচে গেলাম।
কিন্তু আমাকে তো মেরে ফেলবে। আরে মারবে না তোমাকে। কি? ওই তোমাকে কিডন্যাপ করে এনেছে আর বলতেছো ওকে না মারার জন্য? ও তো সত্যিকারও কিডন্যাপার না। আচ্ছা যাক গিয়ে, ওকে মারতে হবে না, ওকেও আমাদের সাথে নিয়ে চলেন। আচ্ছা আমি যে এখানে সেটা তুমি জানো কি করে? আচ্ছা আমার আব্বু কি তোমাকে পাঠিয়েছে, নাকি তুমি আবার এখান থেকে আমাকে কিডন্যাপ করে নিয়ে চলে যাবে? আচ্ছা আমি তোমার বাবাকে কল দিচ্ছি, ওনার সাথে কথা বলে নিন। আচ্ছা থাক, লাগবে না। এখন আমরা এখান থেকে যাব কি করে? আমি যেভাবে এসেছি ঠিক সেভাবে। মানেটা কি? মানে করলে এখানে মেরে ফেলে চলে যাব, আর আপনার বাবাকে বলবো আপনি আগেই মারা গেছেন। এই না না, আমি কোনো কিছু জিজ্ঞাসা করব না, শুধু আমাকে মারবে না। তাহলে আমার পিছনে পিছনে আসুন। আর ওই তুই আয়, বাকি কথা স্টিমারে উঠে কথা হবে। ওরা স্টিমারে উঠে যায়। কিছুটা সামনে যাওয়ার পর আকাশ, ইরা আর ওই লোকটা কথা বলতে থাকে। ইরা কিভাবে কিডন্যাপ হলো তা নিয়ে বলতে থাকে, কিন্তু ইরার কথা শুনে আকাশের মনে হচ্ছে এই লোকটার কোনো সম্পর্ক নাই এটার সাথে, সেজন্য। আচ্ছা তোমাকে এখানে ওর দেখাশোনা করার জন্য বলছে? হ্যাঁ স্যার, এর জন্য আমাকে $10,000 দেবে বলেছে, তাও 3 দিনের জন্য। সেজন্যই আমি রাজি হয়ে গেলাম। ওরা তোমার সাথে কন্ট্যাক্ট করে কীভাবে? ওরা বলেছে এখানে আসার ঠিক 3 দিন ওরা আসবে আর ওকে নিয়ে যাবে, আর এই ভেতরের খাবারের ব্যবস্থা করে দিয়েছে। বুঝতে পেরেছি। আর মিস ইরা, এভাবে হুটহাট করে আর কখনো আপনি বাসা থেকে বের হতে পারবেন না। মানেটা কি? আমি বের না হলে আর কে হবে শুনি? এবারের শিক্ষাও কি আপনার শিক্ষা হয়নি? সে যাই হোক, আমাকে এ ব্যাপারে বলার আপনি কে? আমি তোমার হবু স্বামী। কি? আমার বাবা মা কিছু না জানিয়ে এটা কি করে করতে পারে? সত্যি ভাই, এভাবে নিজের বউকে বাঁচাতে আপনি এত কিছু করালেন? ওই খ্যাত, কিসের স্বামী? আমি তো ওকে কখনো স্বামী হিসেবে মানব না। কেন ম্যাডাম? কারণ আমি অন্য কাউকে ভালোবাসি, আর আমি তাকেই বিয়ে করব। কে সে ব্যক্তি? নাম কি তার? তার কোনো পরিচয় আমি জানি না, আর নাই ওর নাম জানি, আর নাই ওকে কখনো দেখেছি। এটা আবার কেমন কথা? এভাবে কাউকে ভালোবাসা যায় নাকি? যায়। সেটা আপনাকে নিয়ে ভাবতে হবে না। এখন সত্যি করে বলুন, আপনি কে? আমি আপনার নতুন বডিগার্ড। কি বডিগার্ড? তাও আবার আমার? কবে থেকে? আজকে থেকে। এই যে এখন কথা বাড়িয়ে কাজ নেই, চলুন আমরা এবার বাসার দিকে যাই। আর তোকে ছেড়ে দিলাম, এরপর থেকে এরকম কোনো কিছুতে তোকে যেন না পাই, পেলে কিন্তু আর বাঁচিয়ে রাখবো না। ঠিক আছে ভাই। লোকটা চলে যায়। আকাশ ইরাকে নিয়ে ওর বাড়িতে চলে আসে। ওকে দেখার পর ওর বাবা মা তো অনেক খুশি। ইরার মা তো ওকে নিয়ে ওর রুমে চলে যায়। এইদিকে সত্যি আকাশ, তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব তার ভাষা নেই আমার কাছে। আজকে থেকে তুমি আমার মেয়ের পাশেই থাকবে, ও যেখানে যাবে তুমিও সেখানেই থাকবে। তবে সাধারণভাবে থাকলেই হবে, বডিগার্ডদের মতো পোশাক তোমার না পরলেই হবে। ঠিক আছে স্যার, তাই হবে। এখন তাহলে তুমি যাও, কালকে থেকে চলে আসিও সময় করে, আর তোমাকে মাসে আমি $15,000 করে দেব। ধন্যবাদ স্যার। এই বলে ওইখান থেকে চলে আসে। এইদিকে আজকের ঘটনা আর ওই দিনের ঘটনার মিল করতে থাকে। কি ব্যাপার, এই ছেলেটা আর ওই ছেলেটাকে দেখতে প্রায় একই রকম মনে হচ্ছে। কেন আমার থেকে? আমি না কি ভাবতেছি? ওই ছেলে তো বড়লোকই একটা ভাব, কিন্তু এটা তো তেমন কিছুই ছিল না। আচ্ছা যাকে, বড়লোক আর ছোট লোক দিয়ে কি কাজ দেই? ছেলেটা ভালো, সেটাই আমার কাছে মেন কথা। অন্যদিকে আকাশ ওর বাড়িতে চলে আসে। বাড়িতে এসে ওর বাবা মাকে বলে, বাবা মা, তোমাদের একটা কথা বলার ছিল। কি কথা? কি কথা? তাড়াতাড়ি বল। তুই ব্যবসা দেখাশোনা করবি নাকি? উফ, আগে আমার কথা তো শুনবে। আমি এখন কোনো বাসায় ঢুকবো না, আমি এখন অন্য একটা বাসায় যাব, ওইখানে কয়েক মাস থাকবো। সে কি, তুই কয়েকদিন আগে এলি, আবার এখন চলে যাবি? এটা কেমন কথা আকাশ? আমি আর তোর বাবা কত কি ভেবে রেখেছি, তোকে ব্যবসার দায়িত্ব বুঝিয়ে দিয়ে তোর জন্য মেয়ে দেখবো, আর সেই মেয়ের সাথে তোর বিয়ে দিব। এটা গরিব হলেও সমস্যা নেই, কিন্তু মেয়েটার মুখে মায়ের ভরা থাকতে হবে। এখন থেকে এত কিছু তুমি ভেবে রেখেছো? আচ্ছা যা কি 2 মাসেরই তো ব্যাপার, এরপর আমি ব্যবসায় বসে যাব। মনে থাকবে তো? আবার দেখিস যখন তখন যেন মন আবার অন্যদিকে ঘুরে না যায়। না আব্বু, তেমন কিছু হবে না। আমি তাহলে আমার ব্যাগ গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ি।
অন্যদিকে আবির ও তানু সবকিছু রেডি করে ফেলে। একদিন পর আকাশ ইরাদের বাড়িতে এসে হাজির হয়। এ কি আকাশ, তুমি চলে এসেছো? জি স্যার। ম্যাডাম কোথায়? আমি কি এখানে অপেক্ষা করব নাকি ওনার কাছে যাব? ইরার কাছে যাও। ইরা কোথায় যেতে চায় ওকে জিজ্ঞেস করে নাও। ও কোথায় যাবে তারপর ওর সাথে ওইদিকে বেরিয়ে পড়ো। ঠিক আছে স্যার, তাই হবে। এইদিকে ইরা রুমের দিকে যেতে থাকে। রুমের দরজা খোলা ছিল বলে সরাসরি রুমে ঢুকে যায়। ওইখানে একটা চেয়ার ছিল, ওই চেয়ারে বসে পড়ে। এইদিকে ইরা তখন ওয়াশরুমে ছিল। ওয়াশরুম থেকে টাওয়াল পরে বেরিয়ে পড়ে, কিন্তু আকাশ যে রুমে আছে তা ইরা একবারও খেয়াল করেনি। সেজন্য ইরা টাওয়াল পরে কিছুক্ষণ ড্যান্স করতে থাকে। ড্যান্স করতে করতে কখন যে টাওয়ালটা খুলে ফ্লোরে পড়ে গিয়েছে তা ইরা খেয়ালই করেনি। এইদিকে আকাশ তো হা হয়ে তাকিয়েছে ইরার দিকে, যেন চোখের পলকই পড়ছে না। আর পড়বে না বা কেন? এইরকম দৃশ্য কেউ কখনো দেখা মিস করবে নাকি? আপনারাই বলুন। যদি কেউ মিস না করতে চান তাহলে অবশ্যই বলবেন। এইদিকে ইরার দিকে তাকিয়ে আকাশ তো স্তব্ধ হয়ে আছে, মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। এইদিকে রুমের কলিং বেল বাজাতে ইরা দরজা খুলতে গেল। আকাশ দৌড়ে এসে ইরাকে বাধা দিতে এসে ওরা দুইজনই বিছানার উপর পড়ে যায়। আকাশকে এরকম ভাবে দেখে ইরা তো আরো বেশি বিচলিত হয়। এ কি, আপনি আমার রুমে কেন? তাও আবার আমারই উপরে শুয়ে আছেন। উঠুন উঠুন বলছি, দরজা খুলতে হবে। আমি যে আপনার বডিগার্ড তাকে বলে গেছেন? তাহলে বডিগার্ডের মতো না থেকে জামাইয়ের মতো গায়ে শুয়ে আছেন কেন? আর আমাকে এভাবে বিছানায় আনার কারণ কি? একবার নিজের দিকে তাকান, তাহলেই বুঝতে পারবেন। দেখুন, আমি যথেষ্ট সুন্দরী, এটা বলার কি আছে? কতটা সুন্দর সেটা তো তিল দেখেই বোঝা যাচ্ছে। ইরা তিলের কথা শুনতেই নিজের শরীরের দিকে তাকায়। তখনই এরকম অবস্থা দেখে চিৎকার করে ওঠে। আর এরকম চিৎকার করাতেই বাকি সবাই ইরা রুমের দিকে আসতে থাকে আর দরজায় নক করতে থাকে। অন্য কোনো উপায় না পেয়ে টাওয়াল এনে ইরাকে পরিয়ে দেয় নিজের হাতে। এতে তো ইরা আরো বেশি অবাক হয়। এরপর দরজা খুলে দেয়। দরজা খুলে দিলে এক এক করে ইরার বাবা মা আসে ওর রুমে। কি হয়েছে ইরা? তুই এভাবে চিৎকার কেন করলি? আসলে ম্যাডাম আমাকে দেখে আর তেলাপোকা দেখে এরকম চিৎকার দিল। ইরা, তুই কি এখনো বাচ্চা আছিস বলতো, যে তেলাপোকা দেখে ভয় পেতে হবে? আকাশ, তুমি ওর রুমে কেন? স্যার, আপনি তো ওনার রুমে আমাকে অপেক্ষা করতে বললেন। ও হ্যাঁ, আচ্ছা তুমি থাকো। আর ইরা, তুই তো ভার্সিটিতে যাবি, সাথে করে আকাশকে নিয়ে যা। ঠিক আছে আব্বু। এইদিকে ইরার বাবা মা চলে যায় রুম থেকে। সেজন্য আকাশকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দেয় আর আকাশের পেটের ওপর এসে বসে। ওই, তোকে আব্বু বলেছে বলে তুই আমার রুমে এসে ঢুকে যাবি? আমি কি করব? স্যারই তো বললো। যখন টাওয়াল নিচে পড়েছিল তখন কেন বলবি না? ও বুঝেছি, এইসব দেখতে ভালো লাগে তাই না? এইসব না ম্যাডাম, আপনাকে দেখে ভালো লাগলো। তাছাড়া এই প্রথম কোনো মেয়েকে দেখছি তো, সেজন্য মুখ দিয়ে কথা বের হয়নি। সত্যি বলছি। আচ্ছা, তুই কিছু দেখিসনি তো? বিশ্বাস করুন, আমি ওই 5টা তিল একদম দেখে নাই। কি, তুই সেখানে তীরগুলো দেখে ফেলেছিস? সেখানে আর কোনো কিছু দেখার বাকি ছিল কি? এখন আমার কি সর্বনাশ হলো! এখন তো আমার বিয়েও হবে না। কে বিয়ে করবে আমাকে? কেন ম্যাডাম, দরকার হলে আমি বিয়ে করব। তুই কি ফাজলামো করছিস আমার সাথে? ফাজলামো কেন করব? তবে আপনার তিলগুলোর জন্য আপনাকে... কথাটা বলার আগেই আকাশের মুখ চেপে ধরে, অথচ আকাশ শুধু তাকিয়ে আছে ইরার দিকে। চুপ, একদম চুপ করে থাকবি। এই কথা যেন বাহিরে না যায়, মনে থাকে যেন। তার জন্য আমাকে কিছু দিতে হবে। কত ডলার লাগবে তা বল। তবু এই কথাগুলো আমার বান্ধবীরা যেন না জানে। ওরা কি করে জানবে? আমার সাথে তো ওনাদের দেখাও হবে না। তুই যখন আমার সাথে ভার্সিটিতে যাবি তখন তো দেখা হবে ওদের সাথে। এটা তো আগে ভেবে দেখিনি। আমার তো ডলার লাগবে না। তাহলে কি লাগবে তোর? যা চাইবি আমি তাই দিতে রাজি আছি, তবুও কাউকে বলিস না। সত্যি বলছেন তো? যা চাইবো তাই দিবেন? দিব। এবার বল, কি লাগবে তোর? আমার চাই প্রতিদিন একটা করে চুমে দিবেন, আর বেশি কিছু আমি চাই না। এরা তো অনেক অবাক হয় আকাশের কথায়। কি, এটা কি মগের মূল্য নাকি যে চাইলেই আর দিয়ে দিব আমি? তাহলে দিবেন না, তাই তো? কখনোই না। তুমি আমার বডিগার্ড হও, আমি বডিগার্ডকে কিভাবে চুমু দিব? শুধু বডিগার্ড বলে কি চুমু দিতে চাইছেন না? ব্যাপারটা তা না। তাছাড়া তুমি যদি আমার বয়ফ্রেন্ড হতে তাহলে একটা কথা ছিল, বাকিটা তো বুঝতেই পারছো। আচ্ছা, তাহলে একটা শর্ত আছে। আবার কি শর্ত? আমি যখন তোমার সাথে থাকবো কারোর সাথে আমাকে বডিগার্ড বলে পরিচয় করে দিতে পারবে না।
এবং কি আমাকে কোনো কিছুতে হুকুম করতে পারবে না। ঠিক বুঝি নাই। কোন কথাটা? এই যে হুকুম করার ব্যাপারটা। আর বডিগার্ড না পরিচয় দিলে তাহলে কোন পরিচয় দেব? হুকুম বলতে বাজে ব্যবহার, এগুলো আর কি। বডিগার্ড পরিচয় না দিয়ে বলবেন আপনার বয়ফ্রেন্ড। মাথা কি ঠিক আছে আপনার? ঠিকই আছে। আমি যা বলছি তা বলবেন নাকি আমি এই ঘটনাগুলো? ঠিক আছে ঠিক আছে, বাজে ব্যবহার করব না। আর আপনি যা বলবেন তাই হবে। তাও এই কথাগুলো কাউকে বলিয়েন না। এখন তাহলে রেডি হয়ে বেরিয়ে নিচে আসুন। খাবার শেষ হলে তারপর ভার্সিটিতে যাব। এবার যান এখান থেকে। এইদিকে আকাশ দরজার সামনে দাঁড়িয়ে আছে এটা দেখে। এতক্ষণ ধরে তো সবই দেখলেন, এখন কি আমি জামা পরবো সেটাও কি দেখতে থাকবেন নাকি? ঠিক আছে, আমি নিচে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি আসো। ঠিক আছে, যান এবার। এইদিকে নিচে এসে ইরার বাবা মায়ের সাথে কথা বলতে থাকে। কিছুক্ষণ পর ইরা নিচে নামতে থাকে। আকাশ সেদিকে তাকিয়ে থাকে। এইদিকে ইরার বাবা মা যে কথা বলতেছে তা আকাশ খেয়াল করেনি। এদিকে ইরা খাবার খেয়ে বেরিয়ে পড়ে আর পাশে বসে আছে আকাশ। কিন্তু সাথে কিছু বডিগার্ড তো আসতে চাইলে ওদের না করে দেয়। কেন না করেছে সেটা তো না হয় আপনারা কিছুটা আন্দাজি করতে পেরেছেন, আবার অনেকে বুঝতে পারে নাই। যারা বুঝে নেয় তারা শুনতে থাকেন, আর যারা বুঝতে পেরেছেন তারা বাকিটা শুনে শিওর হয়ে নিন। এইদিকে ভার্সিটিতে ওরা প্রবেশ করতে থাকে, অন্যদিকে বাকিরা তাকিয়ে আছে আর অনেকে রাগে ফেটে যাচ্ছে। এইদিকে গাড়ি থেকে বের হয়ে দুজনই নামে। আমি এখন ক্লাসে যাব, তুমি বাইরে দাঁড়িয়ে থাকবে। কেন, ভিতরে থাকলে সমস্যা কি? আরে কথা, এখানে সবাই ছাত্রছাত্রী, তুমি ভিতরে এসে কি ঘোড়ার ঘাস কাটবে? গোরা কি আমাকে বললেন? এত কথা বলতে পারবো না, আমি ক্লাসে যাচ্ছি, তুমি তোমার কাজ করো। ঠিক আছে। এরা ক্লাসে যাওয়ার পর আকাশ আবির আর তানুকে ডেকে আনে। কি ব্যাপার স্যার, ডেকেছেন আমাকে? তোমরা দুজন এখন ইরার সাথে বন্ধুত্ব করবে, আর এমন বন্ধুত্ব করবে যেন ইরা তোমাদের ওর বাসা পর্যন্ত যেন নিয়ে যায়। চিন্তা করবেন না, আমরা ওর সাথে ভালোভাবেই বন্ধুত্ব করব, আর বাসায় পর্যন্ত যাব। আমরা চিন্তা করবেন না। যা যা বলেছি তা কি মনে আছে? সব মনে আছে। ওরা ওদের মতন কাজ করতে থাকে। এইদিকে কিছুক্ষণ পরে ভার্সিটিতে কিছু গাড়ি ঢোকে। ওদের বেশিরভাগ গাড়ি কালো রঙের। গাড়ি থেকে একে একে অনেক লোক নামতে থাকে। ওরা নেমে একটা লোককে গার্ড দিয়ে দাঁড়িয়ে আছে। বডিগার্ডের জন্য ওই লোকটাকে ঠিক মতন দেখাই যাচ্ছে না। কিছুক্ষণ পর ওই লোকটার মুখ দেখে চিনে ফেলে। আরে এই লোকটাই তো সেই লোকটা যে কিনা ওই দিন। তাহলে কি আজকেও কিছু একটা ঘটানোর জন্য এসেছে নাকি অন্য কোনো ধান্দা? আচ্ছা, আমি বরং তাকিয়ে তাকিয়ে দেখতে থাকি, দেখি ওদের মতিগতি কীরকম, তারপর না হয় একটা ব্যবস্থা নেওয়া যাবে। যেভাবে সেই কাজ। ওরা ওদের মতন দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ কোনো কিছু করছে না ঠিক মতো, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে আশেপাশে দেখতে থাকে। একটু পরে ইরার ক্লাস শেষ হয়ে যায়। ইরা যখন ক্লাস থেকে বের হয় তখন ওই ছেলেটা ইরার কাছে আসে। কি ব্যাপার এরা, তুমি এত লেট করলে কেন? আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করতেছি। আপনি আমার জন্য অপেক্ষা করুন আর যাই করুন, তা আমাকে কেন বলতেছেন তাই তো বুঝছি না। আমি তো আপনাকে তেমন একটাভাবে চিনিও না। কি বলো এরা, তুমি আমাকে চিনো না? না, চিনি না। এভাবে প্রায় সময় এসে পথ আটকিয়ে দাঁড়ান। কোনো কিছু বললে আপনার বডিগার্ডগুলো এভাবে খেপে যায়, সেই জন্য কিছু বলতেও পারি না। এরপর থেকে এরকমভাবে আমার সামনে আর আসবেন না, বলে দিলাম। আসলে কি করবে শুনি? তাছাড়া আমি কি তোমার বডিগার্ড বা তোমার বাবাকে ভয় করি নাকি? ভয় না করলেও করতে হবে। তুমি নিশ্চয়ই ভুলে গেলে আমার বাবার পরিচয়। যদি মনে থাকতো তাহলে এরকম সাহস হতো না। ও তাই নাকি? আমি চাইলে অনেক কিছু করতে পারি যা তুমি পারবে না। ও তাই নাকি? একা পেয়ে ধমক দিচ্ছ নাকি? তার মানে তুমি আজকে একা? এটা আগে বলবে না? বললে কি করতি? এতক্ষণ বক বক না করে তোকে উঠিয়ে নিয়ে গিয়ে অনেক কিছু করতাম তোর সাথে। তাহলে আমার সাথে বিয়ে দেওয়া ছাড়া তোমার বাবার কোনো উপায় থাকতো না। ছি ছি ছি, তোর কি মনে হয় তুই আমাকে এখান থেকে নিয়ে যেতে পারবি? আমার পাশে 10 জন আছে, তোকে নিয়ে যেতে আমার বাম হাতের কাজ। এখন তুই নিজে ইচ্ছাতে যাবি নাকি তোকে জোর করে নিয়ে যাব? সাহস থাকলে নিয়ে যা এখান থেকে। ওই তোরা দাঁড়িয়ে আছিস কেন? যা ওকে নিয়ে আয়, আজকে রাতের বিছানা ওকে দিয়ে গরম করব। এইদিকে আকাশ তখন ইরার কাছে ছিল না, মাঠে তাকিয়ে দেখে ইরার দিকে কয়েকটা ছেলে আসতেছে। সেজন্য ওইখান থেকে দৌড়ে ইরার সামনে আসে। ছেলেগুলো আকাশকে দেখে ভয় না পেলেও অভি অনেক ভয় পেয়েছে, কেননা এই মুখটা অভির খুব ভালো করে চেনা।
তার কারণ আপনারা জানতে পারবেন খুব তাড়াতাড়ি। অভি কিছু বলার আগেই কে বা কারা দূর থেকে গুলি করে অভির 3 জন বডিগার্ডকে মেরে ফেলে। এতে বাকিরা চারিদিকে তাকায়। বাকিদের হাতে পায়ে গুলি করা হয়, যা দেখে এরা তো ভয় পায়, সাথে অভি আরো বেশি ভয় পায়। কেননা এইরকম সেম পরিস্থিতিতে অভি আরো একবার পড়েছে, তখন সে জানে বেঁচে ছিল, কিন্তু এইবার আর বাঁচবে কিনা বুঝতে পারছে না। প্লিজ স্যার, আমাকে মারবেন না। এবার মতো আমার প্রাণ ভিক্ষা দিন স্যার, কথা দিচ্ছি। আর কখনো আমি আপনার সামনে আসবো না। প্লিজ আমাকে যেতে দিন। আকাশ, ওকে যেতে দিও না। ও এতক্ষণ ধরে আমাকে অনেক বাজে বাজে কথা বলেছে, যা বলতেও লজ্জা লাগছে আমার। বিশ্বাস করেন, আমি জানতাম না ম্যাডাম আপনার কেউ হয়। তোকে একটা শর্তে মাফ করব। আগে ইরার কাছে মাফ চেয়ে নে। যদি ইরা তোকে মাফ করে দেয় তাহলে তোকে আমি মাফ করে দেব। অভি তাড়াতাড়ি করে ইরার পায়ের নিচে এসে বসে পড়ে আর অনেক ভয়ে ভয়ে ইরার কাছে মাপ চাইতে থাকে। প্লিজ ইরা, আমাকে মাফ করে দাও, নয়তো ও আমাকে মেরে ফেলবে। এইদিকে অভি তো কান্নাকাটি করে মাপ চাইতে থাকে। অন্যদিকে আকাশ আর অভি দুজনের দিকে তাকিয়ে আছে ইরা। ইরা কি বলে তা শোনার জন্য। তোকে মাফ করব একটা শর্তে। কি শর্ত? আমি নিজের জীবন বাঁচাতে যে কোনো শর্তে রাজি আছি। আমার এবং এই ভার্সিটিতে থাকা যতগুলো মেয়ের সাথে এতদিন তুই খারাপ ব্যবহার করেছিস, ওতে সবার জুতো এক এক করে মুখে নিয়ে ওখানে এনে রাখবি, আবার ওদের পায়ে পরিয়ে দিবি। ঠিক আছে, আমি তাই করব। এইদিকে অভি ওর কাজে লেগে যায়। অন্যদিকে বাইকেরা শুধু তাকিয়ে তাকিয়ে হাসছে, কারণ এতদিন যারা ওর ভয়ে কিছুই বলতে পারতো না, আজকে তারাই ওকে এভাবে দেখে হাসবে, এটাই তো স্বাভাবিক। এইদিকে অভির বাবা চলে আসে ওইখানে। এখানে এসে অভির এমন কাণ্ড দেখে উনি দৌড়ে এসে অভিকে বুকে জড়িয়ে নেয়। অভি, কি হয়েছে তোর? অভি, তুই কেন এসব করতেছিস? বাবা, আমাকে বাঁচাও ওর হাত থেকে, নয়তো ও আমাকে মেরে ফেলবে। কার এত বড় সাহস যে আমার ছেলের এমন অবস্থা করেছে? আমি করেছি এরকম অবস্থা। কেন, কি করবি তুই? তার সাহস দেখে অবাক হয়ে যাচ্ছে আমি। আমার সামনে দাঁড়িয়ে মাফিয়া থেকে শুরু করে বড় বড় অফিসার পর্যন্ত কথা বলার সাহস পায় না, সেখানে তুই আমার সাথে কথা বলছিস? তুই জানিস আমার একটা ইশারায় তোর শরীরের টুকরো টুকরো করে ফেলতে পারবো। ও তাই নাকি? দেখি তোর কত ক্ষমতা। এই, ওর শরীর টুকরো টুকরো করে ফেল। ডেভিলের লোকরা মারতে আসবে তখনই ওখানে কিছু পুলিশ চলে আসে। ওরা এসে আকাশকে ধরে ফেলে। কি ব্যাপার অফিসার, আপনি ওদের না ধরে আকাশকে কেন ধরছেন? দেখতে পাচ্ছেন না এতগুলো লোককে মেরেছে, সেখানে ওকে ছেড়ে দেবো নাকি? তাছাড়া তুমি কে? আমাদের তো প্রশ্ন করছো কেন? আমি কে সেটা না হয় একটু পরেই জানতে পারবেন। ওরা আমাকে মারতে এসেছে আর ও আমাকে বাঁচিয়েছিল, তাহলে এখানে দোষের কি আছে? দোষ তো আছে, সেজন্য নিয়ে যাচ্ছি। আর বেশি বকবক করলে তোমাকেও নিয়ে যাব। আপনি জানেন আমি কে? তুই কে সেটা আমি জানার প্রয়োজন মনে করি না। এই, একে নিয়ে চল। ওরা তো আকাশকে নিয়ে চলে যায়। অভি আর ওর বাবাও চলে যায়। এইদিকে ইরা ওর বাবাকে কল করে। উনি খোঁজ নিয়ে জানতে পারে যারা এসেছিল তারা নকল পুলিশ ছিল। এটা শুনে ইরা আর তানু সহ আবির আরও বেশি ঘাবড়ে যায়, কারণ আসল পুলিশ হলে তো ওরা আকাশকে ছেড়ে দিত, কিন্তু এখন কি করবে কিছু ভেবে পাচ্ছে না ওরা। এইদিকে ইরা তো বাসায় চলে আসে। অন্যদিকে আব্বু, এখন কি হবে? তুই চিন্তা করিস না, আমি যে করে হোক ওকে খুঁজে বের করব। আর ডেভিল নাকি তোর উপরে হামলা করেছিল? হ্যাঁ আব্বু, সাথে ওর ছেলেও ছিল। ওদের তো একটা ব্যবস্থা করতে হবে এবার। আচ্ছা, আমি আকাশকে যত তাড়াতাড়ি পারি বের করতেছি। এইদিকে একটা রুমে এসে আকাশকে রাখা হয়, তাও অজ্ঞান করে। অন্যদিকে আকাশের বাবা মা এখনো ওই ব্যাপারে কিছুই জানে না। ওনারা জানলে এতক্ষণে ইরা আর আকাশের পরিবারকে শেষ করে দিতে আকাশের বাবা আর মায়ের 1 ঘন্টাও সময় লাগবে না। এইদিকে ডেভিল কল করে ইরার বাবাকে। তোকে যা বলেছি তা কি তুই শুনবি না? ডেভিল, ভুলে যাস না আমি চাইলে তোর কি হাল করতে পারি। সেটা তুই পারবি না। কেন পারবো না? তুই কি আমার ক্ষমতার কথা ভুলে গেছিস? তুই কি সেই ভিডিওর কথা ভুলে গেছিস? কোন ভিডিও? তুই কিভাবে মন্ত্রী হয়েছিস আর বাকি যে কাজ করেছিলি সব কিছুর ভিডিও আমার কাছে আছে। মিথ্যে বলবি না, ওইসব কিছু তোর কোনোভাবে জানা সম্ভব না। জানি তুই বিশ্বাস করবি না, সেজন্য তোর কাছে একটা ভিডিও পাঠিয়েছি। ওই ভিডিওটা দেখ আগে, তারপর যা বলার বলিস। ভিডিও দেখে ইরার বাবার অবস্থা তো খারাপ,
আসলে ইরার বাবা অনেক কুকর্মের ভিডিও আছে এখানে, যা দেখার পর ওনার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। কি চাস তুই? বেশি কিছু না, ওই ছেলেটাকে খোঁজা অফ করে দে, আর তোর মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দে। এর বেশি কিছুই আমি চাইবো না। তোর সাহস তো কম না, তুই কি না আমার মেয়ের সাথে তোর এই কুলাঙ্গার ছেলের বিয়ে দিতে চাইছিস? ভেবে দেখ, তোর মেয়ের সাথে আমার ছেলে বিয়ে হলে তোর এই খবর বাইরে আর যাবে না। এখন ভেবে দেখ কি করবি তুই। আচ্ছা, আমি আমার মেয়ের সাথে কথা বলে জানাচ্ছি। ওকে, আমি তোকে সময় দিলাম, তুই তাহলে ভেবে আমাকে জানা, আর ওই ছেলেকে খোঁজা এখন অফ করে দে। ঠিক আছে, তাই হবে। এইদিকে ইরা ওর বাবাকে জানায় উনি এই নিয়ে আর কিছুই বলতে চায় না। সেজন্য ইরা আর তেমন কোনো কিছু না ভেবে আবির আর তানুকে জানায়। এরা কি বলো, তোমার বাবা এভাবে হাত গুটিয়ে কেন নিচ্ছে? আমি তো সেটাই বুঝতে পারছি না, উনি কেন এরকম করলো। তানু, আমার মনে হয় আকাশ আমাদের যে কাজে বলেছে ওটা সত্যি। কোন কথাটা আর কিসের কাজ? পরে বলবো, এখন তুমি চিন্তা করো না। আমি আর তানু যত তাড়াতাড়ি পারি আকাশকে খুঁজে বের করবো, তুমি চিন্তা করো না। তুমি আপাতত তোমার বাবাকে কিছু বলো না। আমি আর তানু কালকে আসবো তোমার বাসায়, তখন বাকি কথা হবে। তুমি শুধু এটার খেয়াল রেখো, কোনোভাবে তোমাদের বাসায় ডলার নিয়ে কেউ যেন না আসতে পারে। ঠিক আছে, কিন্তু ডলার নিয়ে আসবে কেন? সব বলবো অন্য একদিন। তবে একটা কথা তোমাকে বলি, তোমার বাবাকে যতটা ভালো মানুষ ভাবতেছ, আসলে উনি কিন্তু ততটা ভালো না। উনি নিজের স্বার্থের জন্য তোমার ক্ষতি করতেও ভাববে না। দেখো, তোমরা আমার বন্ধু, কিন্তু আমার বাবার নামে আমি কোনো কথা শুনতে চাই না। আচ্ছা, আমি তাহলে আকাশকে খুঁজতেছি। এইদিকে ওরা আকাশকে খুঁজতে ব্যস্ত। অন্যদিকে একটা অন্ধকার রুমে আকাশ নিজেকে দেখে। রুমের দরজা আটকানো, বাইরে কেউ দাঁড়িয়ে আছে, আবছা আবছা বোঝা যাচ্ছে। সেজন্য ওদের ডেকে দরজা খুলতে বললে যে ওরা তা করবে না সেটা খুব ভালো করেই জানে। সেজন্য ওখানে বসে থাকে, নিজের কি কি আছে তা দেখার চেষ্টা করে, কিন্তু নিজের কাছে তার মোবাইলও নেই। সেজন্য ভালোভাবে দেখতে থাকে, কিন্তু পরে কোনোভাবে একটা ডিভাইস খুঁজে পায়। এই ডিভাইস দিয়ে আবির আর তানুর কাছে লোকেশন পাঠায়। লোকেশন পেয়ে ওরা সবকিছু নিয়ে যেতে থাকে ওই জায়গায়। অন্যদিকে পরের দিন। আচ্ছা, অভিকে তোর কেমন লাগে? কোন অভি বাবা? যার সাথে আমার ভার্সিটিতে প্রায় সময় দেখা হয়, সেই ছেলেটা কে? হ্যাঁ, আমি সে ছেলের কথা বলতেছি। তুমি জানো ওই ছেলেটা কত খারাপ? দৈনিক মেয়ে নিয়ে ঘোরাঘুরি করে, এক একটা রাতে এক একটা মেয়ে নিয়ে। ছি ছি ছি, ওর ব্যাপারে কথা বলতে আমার ঘৃণা আসতেছে। আর তুমি কি না সেই ছেলের কথা আমাকে বলতেছো? আরে রাগ করছিস কেন? আমি তো এমনিতেই বললাম। তাছাড়া তুই আমার একমাত্র মেয়ে, তোর বিয়ে আমি যে ওর মতো খারাপ ছেলের সাথে দেবো এটা তুই ভাবলি কি করে? তাহলে ওই ছেলের কথা আমাকে কেন বলতেছো? আরে এমনিতে বলছিলাম আমি। আচ্ছা, তোকে আর বডিগার্ড নিয়ে বের হতে হবে না। কি বলছো কি আব্বু? তাহলে তো ওই ছেলে আর ওর বাবা তো আমাকে এমনিতেই মেরে ফেলতে চায়, দেখলে না তুমি? এখন আর সেরকম কোনো কিছু লাগবে না, তুই এখন তাহলে ভার্সিটিতে যা। এরা ভার্সিটিতে না গিয়ে তানুর সাথে যোগাযোগ করে। তানু জানায় আকাশ কোন জায়গায় আছে তা ওরা জানতে পেরেছে। এইদিকে কোনো কিছু না ভেবে ওরা নিজেদের মতন চলে যায়। এইদিকে ইরার বাবা ডেভিলকে কল দেয়, সবটা বলে। সবটা শোনার পর, আমি এত কিছু জানি না। তোর মেয়ে যদি আমার ছেলের বউ না হয় তাহলে তোকে তো আমি জেলের ভাত খাওয়াবো। আচ্ছা শোন, এখন আমি আমার মেয়ের সাথে এই ব্যাপারে কথা বললে উল্টো বেশি সমস্যা হয়ে দাঁড়াবে। একটা কাজ করি, ওর তো 4 মাস পরে পরীক্ষা, পরীক্ষার পরে ওদের বিয়ে করিয়ে দেই সরাসরি, তাহলেই হবে। ততদিন তুই একটু চুপচাপ থাকলেই হবে। ঠিক আছে, তাই হবে, তবে এর বেশি যেন লেট না হয়। এইদিকে তানু আবির ওরা এই ঠিকানায় এসে পৌঁছায়। এসে ওরা যাদের পাচ্ছে তাদেরকেই মেরে ফেলছে। এরপর কোনো মতে দরজা খুলে আকাশকে বের করে, কিন্তু আকাশ অনেক দুর্বল হয়ে গেছে কয়েকদিন খাবার না খাওয়াতে। স্যার, আপনি এত রেট কেন করলেন লোকেশন পাঠাতে? আমি তো অজ্ঞান ছিলাম, সেজন্য এত লেট হয়েছে। তাই ওইদিকে সব ঠিক আছে তো? আগে এখান থেকে বের হই, তারপর না হয় সবটা বলতেছি। চলো তাহলে। ওরা বের হচ্ছে আর এক এক করে লোকগুলোকে গুলি করতে থাকে। মোটামুটি 15 জনের মতন লোককে মারা শেষ, কিন্তু একটা গুলি এসে আকাশের শরীরে লাগে। সেজন্য ওরা তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে আসে। ডাক্তার ওটিতে নিয়ে এসে ট্রিটমেন্ট করতে থাকে। একদিন পর আবার আকাশের জ্ঞান ফিরে আসে। ওই দিকের খবর কি তা আগে বলো। খবর তেমন একটা ভালো না। কেন, কি হয়েছে?
আপনাকে ওই ভুয়া পুলিশ নিয়ে যাওয়ার পর ইরার বাবা সব বাহিনীকে বলেছে আপনাকে যেন তাড়াতাড়ি করে খুঁজে বের করতে, কিন্তু 3 ঘন্টা না যেতেই উনি সবাইকে আবার মানা করে দিয়েছে। কিন্তু কেন মানা করেছে সে কারণেই এখনো জানতে পারলাম না। ইরার কোনো খোঁজ খবর পেলে? ইরা তো ঠিক আছে, কিন্তু আপনার জন্য ইরা একটু বেশি চিন্তিত। অনেকবার আপনার খবর জিজ্ঞাসা করেছে, কিন্তু আমরা কিছুই বলতে পারছি না, কেননা আপনার মাথায় কি চলতেছে তা তো আমরা জানি না। সেজন্য আপনাকে না বলে কোনো কিছু বলতেও পারছি না। ভালো করেছো, তবে তোমরা ইরার পাশে থেকো ভার্সিটিতে। কিন্তু স্যার, আপনিও তো থাকবেন আমাদের সাথে। কেন স্যার, কি হয়েছে? আপনি থাকতে পারবেন না? আমি মনে হয় থাকতে পারবো না, সে অনেক কারণ। কাল তো আমি ইরার বাড়িতে যাব, তখন দেখবে কি সে কারণে। ঠিক আছে স্যার, আমরা অপেক্ষায় থাকবো। কিন্তু আপনার বাবা মাকে কি জবাব দিবেন? আরে বাবা মা জানে না আমি যে দেশে আছি, সেজন্য ওনাদের নিয়ে কোনো টেনশন করতে হবে না। এখন তোমরা শুধু ইরার পাশে থাকবে, ওর কাছে যেন কেউ না আসতে পারে। ঠিক আছে, তাই হবে। এইদিকে 2 দিন পর আকাশ ইরাদের বাড়িতে আসে। আকাশকে বাড়িতে দেখে ইরা তো জড়িয়ে ধরে কান্নাকাটি করে আকাশের কি খোঁজখবর তা নিচ্ছে। অন্যদিকে একটু পরে ইরার বাবা ওখানে চলে আসে, কিন্তু আকাশ আর ইরা স্বাভাবিকভাবেই ছিল। উনি আসাতেই আকাশ সালাম দেয়। উনি সালাম নিয়ে আকাশকে বলে, আকাশ, তোমাকে আর আমার মেয়ের বডিগার্ডের চাকরি করতে হবে না, তুমি এবার আসতে পারো। কিন্তু স্যার, আমার অপরাধ কি? এক কথা এতবার বলতে পারবো না, তোমাকে যা বলেছি তা করো। আকাশ তো চলে যায়, কিন্তু ইরা শুধু দাঁড়িয়ে দেখতেছে আর চোখের পানি ফেলতেছে, যা আপনারা আরো পরে বুঝতে পারবেন। এইদিকে আকাশের পুরো প্ল্যান তো জ্বলে গেল। এইদিকে তানু আর আবির আসে ইরার সাথে দেখা করার জন্য। তোরা এত লেট করলি কেন? রাস্তায় অনেক জ্যাম ছিল, সেই জন্য লেট হয়েছে। আচ্ছা, ভালো কথা, তোকে যা যা বলেছি তা কি খেয়াল করেছিস? তবে বুঝতেছি না কি করব আমি। আব্বু অনেকটা চেঞ্জ হয়ে গেছে, কি কারণে চেঞ্জ হলো তাও তো বুঝতেছি না। তোর আব্বু নিজের অপরাধ এড়াতে তোকে বলি দিচ্ছে। কিসের বলি? আমি ঠিক বুঝলাম না। আচ্ছা, চিন্তা করিস না, আমরা সব সামলে নেব। তুই একটা কাজ করতে পারবি? কি কাজ? এরপর ইরাকে সবটা বলতে থাকে। সবটা শোনার পর, ঠিক আছে, হয়ে যাবে কাজ, কিন্তু এতে তো আব্বুর অনেক ক্ষতি হয়ে যাবে। তা তো হবেই, তাছাড়া ওনাকে হয়তো জেলেও যেতে হতে পারে। তুমি তো জানো না তোমার বাবা কত কি খারাপ কাজ করেছে, সেগুলো শুধু প্রমাণ নেই বলে কিছু করা যাচ্ছে না। কিন্তু আব্বুর কিছু হয়ে গেলে আমি থাকবো কি করে? তোমার বাবা যেখানে তোমার ভালো চিন্তা করে না, সেখানে তুমি কেন চিন্তা করবে? আচ্ছা, তোর বাবার রুমে আমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর, বাকিটা আমি সামলে নেব। ঠিক আছে, চল। এরপর ওদের নিয়ে ইরা ওর বাবার রুমে চলে আসে। এইদিকে আবির তানু ব্যাগ থেকে কিছু স্পাই ক্যামেরা আর অডিও রেকর্ড করা মাইক ফিট করে রাখে। ওদের কাজ করে গিয়ে যেই বের হতে যাবে, তখনই ইরার বাবা ওইখানে চলে আসে। কি ব্যাপার ইরা, তুই এখানে কেন? আসলে আব্বু হয়েছে কি? আসলে আঙ্কেল, আমরা ইরাকে নিয়ে যেতে এসেছিলাম ভার্সিটিতে, তো বডিগার্ড কতজন নেবে তা জিজ্ঞেস করার জন্য এসেছিলাম, কিন্তু আপনি তো ছিলেন না, সেজন্য চলে যাচ্ছি। ওর সাথে কোনো বডিগার্ড লাগবে না, ওর ক্ষতিও এখন আর কেউ করতে সাহস পাবে না। তোমরা বরং যাও এখন। ঠিক আছে আব্বু, তাই হবে। ওরা ভার্সিটিতে চলে আসে। এইদিকে কিছুক্ষণ পরে সেখানে অভি আসে। এইদিকে কয়েকদিনে ইরা তো মোমোর কথা ভুলে যায়, সেজন্য কল দেয় ভার্সিটিতে আসার জন্য, কিন্তু মোমোর ফোন বন্ধ। সেজন্য ওইখান থেকে মোমোর বাসায় যেতে চাইলে অভি ইরার হাত ধরে ফেলে। কি ব্যাপার, কোথায় যাচ্ছ ইরা? আমি যেখানে যাব কি যাব না সেটা কি তোকে বলতে হবে? অবশ্যই বলতে হবে। তোকে আমি কেন বলবো? তুই এখান থেকে সরবি কিনা বল। এমনিতে আমার মাথা গরম, এরপরও যদি তুই পথ আটকে দাঁড়াস তাহলে কিন্তু তোর জন্য মোটেও ভালো হবে না। তাই নাকি? ঠিক আছে, ছেড়ে দিলাম হাত, কিন্তু এই হাত তো একদিন আমি ঠিকই ধরব। সে আশেই থাক তুই। এইদিকে মোমোর বাসায় যায়। যখন জানতে পারে 5 দিন ধরে মোমোকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, পুলিশকে জানিয়েছে, কিন্তু এতে কোনো কাজ হয়নি। সেজন্য আবির আর তানু খোঁজ নিতে থাকে। এইদিকে আবির আকাশকে কল দিয়ে সবটা জানায়। সবটা জেনে আকাশের অবস্থা তো রাগে পুরোটাই খারাপ। এটার বাবা অনেক বার বেড়েছে, ওনাকে মারতে আমার 1 মিনিটের বেশি সময় লাগবে না, কিন্তু ওনাকে আমি মারবো না। ওনাকে আমি জনগণের হাতে তুলে দেব, এতে ওরাই নিজেদের বদলা নিতে পারবে। কিন্তু মোমোর কি হয়েছে সেটাই তো বুঝতেছি না, ওকে তো খুঁজে বের করতে হবে। এইদিকে 5 দিন কেটে যায়, কোনোভাবে প্রমাণ পাচ্ছে না ওরা।
কিভাবে কি করতে হবে এইগুলো নিয়ে। ঠিক তার কয়েকদিন পর ডেভিল আসে ইরার বাবার সাথে কথা বলার জন্য। কেমন আছেন? আমি তো ভালো আছি। তা আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? কোনো অসুবিধা হয়নি। আচ্ছা, যা বলার জন্য এসেছি, ইরার বিয়েটা কবে দিবেন? আপনাকে তো বলেছি আমি, ওর পরীক্ষা শেষ হলেই। আচ্ছা, আমার কিছু লোক আসবে কিছু হাতিয়ার নিয়ে সমুদ্রের পথ ধরে। তা এখন আমি কি করব? বেশি কিছু না, সমুদ্রের ধারে যারা আছে তাদের বলবেন ওই জাহাজটা যেন ওরা না আটকায়, তাহলেই হবে। ঠিক আছে, হয়ে যাবে কাজ। এবার তাহলে আসতে পারো। কিন্তু তোমার মেয়ে তো আমার ছেলেকে সহ্যই করতে পারে না। বিয়ে হয়ে গেলে তখন এমনিতে সহ্য করতে হবে। ঠিক আছে, চলি তাহলে। এদিকে ডেভিল তো চলে যায়, আর এই সব কিছু আকাশ শুনছিল। সেজন্য আকাশ কিছু ফোর্স নিয়ে ঠিক সময়ে ওখানে এসে উপস্থিত হয়ে যায়। এইদিকে ডেভিলের লোকজন হাতিয়ারগুলোকে এক এক করে নামাতে থাকে। ঠিক তখনই আকাশ ওর ফোর্স নিয়ে ওদের উপর হামলা করে বসে। এতে ডেভিলের অনেক লোকই মারা যায়, আর তার সাথে অনেকগুলো হাতিয়ার ওরা গাড়িতে ওঠায়, আর বাকি সবগুলো হাতিয়ার নষ্ট করে দেয় বোমার সাহায্যে। এখন কি করব স্যার? আমার কাছে রেকর্ড আছে, কিন্তু এইটা কোনো প্রমাণ হতে পারে না। এর চেয়ে বেশি প্রমাণ লাগবে। তাছাড়া আরেকটা কাজ করতে হবে। কি কাজ? ডেভিলের আর ইরার বাবার যে শত্রুতা ছিল, তা হঠাৎ করে এভাবে বন্ধুত্বের রূপান্তর হলো কি করে? ওদের শত্রুতা বন্ধ হওয়ার কারণে ইরার বডিগার্ড সরিয়ে নিয়েছে। এখন শুধু জানতে হবে রহস্যটা কি আছে এখানে। একবার ইরাকে জিজ্ঞাসা করব। ইরাকে জিজ্ঞাসা করে কোনো কাজ হবে না, কেননা ইরা এই ব্যাপারে কোনো কিছুই জানে না। তাহলে এখন উপায়? ইরার বাবা কল রেকর্ড করতে হবে, কেননা এই ঘটনার পর ডেভিল ইরার বাবার সাথে যোগাযোগ করবে, হয়তো মোবাইলে, আর না হয় সরাসরি ইরার বাবার কাছে আসবে। আমরা ওখান থেকে কোনো না কোনো সূত্র অবশ্যই পাবো। যেই ভাবা সেই কাজ। ডেভিল জানতে পেরে গেছে ওর হাতিয়ারগুলো কারা যেন নষ্ট করে দিয়েছে, সেজন্য ডেভিলের প্রায় $10 কোটি ক্ষতি হয়। এতে তো সে আরো বেশি রেগে যায়। এইদিকে ব্যাপারটা ইরার বাবা জানতে পেরে আরো বেশি চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে ভার্সিটিতে। ইরা, তুই কি বিশ্বাস করবি একটা কথা? কোন কথা? তোর বাবা কিন্তু আসলে অনেক বদলে গেছে। আমিও তেমনটা লক্ষ্য করেছি। বাবা আগের মতো নেই, কেমন যেন বদলে গেছে উনি। আগের মতো ভাবে না আমাকে নিয়ে, সারাক্ষণ কোনো বিষয় নিয়ে চিন্তিত থাকে। সত্যি কথা বলতে, তোমার বাবা অভির সাথে তোমার বিয়ে দিতে চায়। কথাটা শুনে ইরা তো অনেক বেশি অবাক হয়। অবাক হচ্ছে তাই না? কিছুটা হবেই, কিন্তু অভির মতো একটা খারাপ ছেলের সাথে আব্বু আমার বিয়ে কেন দিবে? তার কারণ হচ্ছে তোর বাবার কিছু ভিডিও আছে অভির বাবার কাছে। এই ভিডিওর জন্য তোর সাথে অভির দিয়ে দিবে। এতে করে ওই ভিডিও আর বাইরে যাবে না। কিন্তু ভিডিওর মধ্যে কি হতে পারে? হয়তো এমন কিছু আছে যা পাবলিক দেখলে অনেক বেশি সমস্যা হয়ে যাবে। সেই জন্য এই ভিডিও জন্য হয়তো তোর সাথে অভির বিয়ে দিতে চাইছে। এতে আর ভিডিও কারোর সামনে আসবে না। তুই কি সত্যি বলতেছিস? তোর কি মিথ্যে মনে হচ্ছে? কিছুটা সত্যি মনে হচ্ছে, কারণ কয়েকদিন আগে বাবা আমাকে অভির ব্যাপারে জিজ্ঞাসা করেছিল। আমি তখন কিছু একটা বলে বাবার সাথে আর তেমন একটা কথা বাড়াইনি, কিন্তু তার কথা শুনে মনে হচ্ছে তুই যা বলতেছিস সবই সত্যি। আচ্ছা, তুই একটু সাবধানে থাকিস। আচ্ছা, আকাশের কি খবর? ওর কোনো খোঁজ কি আছে তোর কাছে? আছে। আকাশ ভালোই আছে ওর পরিবারের সাথে। ওর পরিবার আসলে কোথায় থাকে? কেন, তুই কি জানিস না? আমি জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু বলেনি আমাকে। আচ্ছা, এখন তাহলে তুই অপেক্ষা কর, কিন্তু যাই করিস অভির বাবা তোদের বাড়িতে আসলে তুই লুকিয়ে ওদের কথা শোনার চেষ্টা করিস, তাহলে তুই বাকিটা বুঝে যাবি। তাই হবে। এইদিকে ডেভিল ইরার বাবাকে কল দিয়ে ওদের বাড়িতে আসার কথা বলে। এতে ইরার বাবা রাজি হয়ে যায়, কিন্তু উনি একটু ভয়ে আছে। তার কারণ তো আপনারা একটু জানেন। এখন দেখি কি হয়। অন্যদিকে আকাশ ওর বাড়িতে আসে। ওকে দেখার পর ওর বাবা মা দুজনে এসে ওকে জড়িয়ে ধরে। কেমন আছিস তুই? এতদিন পর আমাদের কথা মনে পড়লো। কে যে বলো না তোমরা, তোমরা ছাড়া আমার আর কে আছে বলো? আমরা তো থাকবোই, তবে বাড়িতে আরেকজন মেয়ে অতিথি লাগবে না? কি বলো মা, এই বয়সে বাবাকে আবার বিয়ে করাবে নাকি? কথাটা শুনে আকাশের বাবা মা দুজনেই অবাক হয়ে তাকিয়ে আছে। আরে পাগল ছেলে বলে কি,
আমি তো তোর বিয়ের কথা বলতেছি। আমার পেছনে আবার কেন পড়ে আছো তোমরা বলো তো? কেন রে, আমরা কতদিন আর বাঁচবো? তোর বইয়ের মুখ তো আমাদের দেখতে হবে। সময় হলে আমিই বলবো তোমাদের। দেখ তো এই মেয়েটাকে তোর পছন্দ হয় কিনা। এইদিকে আকাশের ছবি হাতে নিয়ে তাকিয়ে দেখে এটা ইরার ছবি। কি ব্যাপার আব্বু, এই মেয়েটাকে তুমি কি চিনো? হ্যাঁ, এটা তো রফিকুলের মেয়ে। ছোটবেলায় তোদের বিয়েও ঠিক করে রেখেছিলাম। তুই যখন এসে পড়েছিস তাই আমি 2 দিন পর যাব তোর বিয়ের প্রস্তাব নিয়ে। তোকেও কিন্তু আমাদের সাথে যেতে হবে। না আব্বু, তোমরা এসে কথা বলে নিও। ঠিক আছে, আমি তাহলে শপিং করে আসি বৌমার জন্য। তো কিনতে হবে অনেক কিছু, তাই না? ঠিক আছে, তোমরা যা ভালো মনে করো। তার আগে এটা বল, তোর কি মেয়ে পছন্দ হয়েছে? হ্যাঁ মা, তোমরা তাহলে কথা বলে দেখো। আকাশের বাবা মা চলে যায় শপিং করতে। এইদিকে আকাশ তো ভাবতেছে আজও ইরার বাবা রাজি হবে কিনা। অন্যদিকে ডেভিল চলে এসেছে। কি হয়েছে হঠাৎ এত জরুরিভাবে? তুমি না বলেছ ওখানে কোনো পুলিশ থাকবে না, তাহলে আমার লোকদের মেরে হাতিয়ারগুলো নষ্ট করেছে কে? দেখো, আমি কিছুই জানি না। তুমি যা বলেছো আমি শুধু সেভাবে কাজ করেছি, এর বেশি কিছু না। আচ্ছা, আমি এত কিছু শুনতে চাই না। আমি 5 দিন পরে আসব আমার ছেলেকে নিয়ে, আর ওই দিনই ওদের বিয়ে দিব। কিন্তু ইরা তো রাজি না। সেটা আমি জানি না, তোমাকে আমি আর সময় বেশি দিতে পারবো না। কথাগুলো বলে চলে যায় ডেভিল। এইদিকে ইরার বাবা তো অনেক চিন্তায় পড়ে গেল, কেননা নিজের মেয়েকে বাঁচাতে গিয়ে উনি নিজের মেয়ের জীবনটাই নষ্ট করে দিচ্ছে। সেজন্য উনি ইরার রুমে চলে যায় ইরার মাকে নিয়ে। আসবো কি ইরা? আরে আসো আব্বু। এ কি আম্মু, তুমি আসছো? কিছু বলবে কি? আমি একটা সমস্যায় পড়েছি, সেটা থেকে একমাত্র তুই আমাকে উদ্ধার করতে পারিস। কি হয়েছে বলো তো আব্বু। এরপর ইরার আব্বু সবটা বলতে থাকে। সবটা বলতে বলতে ইরার বাবা তো কান্না করে, আর সবটা শুনে ইরা কি বলবে সে নিজেও জানে না। এখন বল আমি কি করব? জানি আমি অনেক খারাপ একটা কাজ করে ফেলেছি, তাও সেটা ওই চেয়ারটা পাওয়ার জন্য। কিন্তু এখন আমি আমার জীবন বাঁচাতে গেলে তোর জীবনটা যে নষ্ট করতে পারবো না। না আব্বু, এরকমটা বলো না। আমার জীবন নষ্ট হয়ে যাক, কিন্তু তোমাকে মরতে আমি দিব না। তবে একটা কথা কি জানো? কি কথা বল? আমার বান্ধবী মোমকে অভি মেরে ফেলেছে। কি বলিস তুই? আমি ঠিকই বলছি। অভি মোমকে একা পেয়ে ওকে তুলে নিয়ে গিয়ে। কাঁদিস নেইরা, আমি ওর মতো লম্পটের সাথে তোর বিয়ে দিব না। আমার যা হয়ে যাক না কেন, আমি ওর সাথে তোর বিয়ে দিব না। কিন্তু বিয়ে না দিলে তোমাকে যে। ওরা 5 দিন পর আসবে তোকে নিয়ে যাওয়ার জন্য। তুমি শুধু দোয়া করো যেন এই 5 দিনের ভিতরে অলৌকিক কিছু ঘটে যায়। তাই যেন হয়। আমি তাহলে এখন আসি, তুই ঘুমা। 2 দিন পর 10টা গাড়ি নিয়ে আকাশের বাবা মা দুজনই আসে ইরাদের বাড়িতে। আকাশের বাবাকে মোটামুটি চিনে অনেকে, কেননা আকাশের বাবার অনেক ক্ষমতা। তার ওপর বাকি গাড়িতে সিকিউরিটি দিয়ে ভরা। ওনারা বাড়ির ভিতরে ঢুকলে ইরার মা ওনাদের ড্রয়িং রুমে বসতে দেয়। ভাবি, তুমি তো আমাকে ভুলেই গেলে। আরে অনেক বছর ধরে তো তোমরাই আমার কোনো খোঁজ খবর দিচ্ছ না। কি করব, ব্যস্ততার কারণে আসাই হতো না। তাই ইরার বাবা কোথায়? উনি তো অফিসে। ওকে আমি কল দিয়ে আসতে বলেছি। এইদিকে শাহজাহান চৌধুরীর কল পেয়ে ইরার বাবা তাড়াতাড়ি করে অফিস থেকে বের হয়ে আসে। উনি বাড়িতে এসে শাহজাহান চৌধুরীকে দেখে জড়িয়ে ধরে। কেমন আছিস তুই? কত বছর পর দেখা হলো। আরে ব্যবসা নিয়ে অনেক ব্যস্ত থাকি, তার উপর আমার ছেলে বাড়িতে ফিরেছে, সেজন্য ভাবলাম ওর জন্য মেয়ে দেখব, এরপর বিয়ে দিব। ব্যবসাকে বুঝিয়ে দিয়ে আমি রিল্যাক্স হব। তা তোর ছেলে আসেনি? ছেলে তো আসেনি, আমরা এসেছি তোর মেয়েকে আমার ছেলের বউ করে নিয়ে যেতে। কথাটা শুনে ইরার বাবার মুখে একটা চিন্তার ছাপ লেগে আছে, যা দেখেই বোঝা যাচ্ছে। কি হয়েছে তোর? বিয়ের কথা শুনে তোর মুখটা এরকম চিন্তিত কেন দেখাচ্ছে? আমি জানি আমার মেয়ে আর তোর ছেলের বিয়ে দিব বলেছি, কিন্তু এখন যে সেটা সম্ভব না। ভাইজান, এরকম করে বলবেন না। আমরা যে অনেক আশা নিয়ে এসেছি। আচ্ছা কি হয়েছে আমাকে একটু ব্যাপারটা খুলে বল, তাহলে তো আমি একটু সমাধান করে দিতে পারবো। তাহলে শোন। এরপর সবটা শুনতে থাকে। সবটা শোনার পর, আরে এই সামান্য একটা বিষয় নিয়ে তুই এত চিন্তিত? তোর কাছে সামান্য মনে হচ্ছে। তুই কোনো টেনশন করিস না, আমি 7 দিনের ভেতরে তোর সব চিন্তা দূর করে দেব। সত্যি বলছিস তো বন্ধু? পারবি তো তুই?
কি যে বলিস, এত ক্ষমতা দিয়ে যদি তোর এই উপকার করতে না পারি তাহলে এত ক্ষমতা দিয়ে কি করব? এখন তোর মেয়েকে দেখ, ওকে দেখি আগে, তারপর বিয়ের দিন তারিখ ঠিক করি। ইরার মা, যাও তোমার মেয়েকে নিয়ে আসো। আপনারা একটু বসেন, আমি ওকে নিয়ে আসতেছি। ইরার মা তো উপরে যায় ইরাকে আনার জন্য। এইদিকে আকাশের বাবা ইরার বাবার সাথে কথা বলতে থাকে আর কাকে কাকে যেন কল দিয়ে সবটা বলতে থাকে। এইদিকে 20 মিনিট পরে ইরাকে ওনাদের সামনে এনে হাজির করা হয়। এইদিকে ইরাকে দেখে আকাশের বাবা মায়ের অনেক পছন্দ হয়। মাশাআল্লাহ, অনেক সুন্দর তো আপনার মেয়ে, আমাদের অনেক পছন্দ হয়েছে। আপনারা চাইলে এখন ওদের বিয়ের দিন ঠিক করে দিব। ভাবি, আপনাদের যেমন ইচ্ছা। এরপর আকাশের মা ইরার গলায় ডায়মন্ডের হার, চুড়ি, কানের দুল পরিয়ে দেয়। এইদিকে বাকিরা অনেক বেশি খুশি হয়। আন্টি, কি দরকার ছিল এত কিছুর? তাছাড়া এগুলো কিনতে তো আপনাদের অনেক ডলার চলে গেল। আরে বলে কি মেয়ে, এটা তো তোমাকে দেখতে আসছি বলে সামান্য কিছু উপহার দিলাম। বিয়েতে আরও কি কি থাকবে তা তুমি কল্পনাও করতে পারবে না। আন্টি, আমার সাথে যার বিয়ে হবে, মানে আপনাদের ছেলের ছবি কি দেখা যাবে? আসলে শাহজাহান, তোর ছেলের ছবি তো দেখলাম না। আমার ছেলেকে একসাথে বিয়ের দিন দেখিস। তবে কথা দিচ্ছি, যদি আমার ছেলেকে পছন্দ না হয় তাহলে ওর সাথে বিয়ে দিতে হবে না। আমি তেমনটা বলিনি। আচ্ছা, আমরা তাহলে এখন চলি। আগামী ওই তারিখে তাহলে বিয়ে। আচ্ছা বন্ধু। আকাশের বাবা মা যাওয়ার পর ইরা ওর বাবাকে জিজ্ঞাসা করলে উনি সবটা বুঝিয়ে বলে। এইদিকে ইরার আব্বু ডেভিলকে কল করে জানিয়ে দেয় ইরার সাথে অবির বিয়ে দেবে না। সেজন্য ডেভিল তো আরো বেশি রেগে যায়। তুই কি জানিস না এর জন্য তোকে কি কি মাসুল দিতে হবে? তা নিয়ে তোকে ভাবতে হবে না, তুই আগে নিজেরটা ভাব। এদিকে ডেভিল অভিকে সবটা জানায়। অভি সবটা জেনে তো আরো বেশি রেগে যায়। চিন্তা করিস না, ইরাকে দরকার হলে ওদের বাড়ি থেকে তুলে নিয়ে আসবো, তাও তোর সাথে ওর বিয়ে দিব। না, আব্বু ওকে বিয়ে করবো না, তবে এক রাতের জন্য ওকে শুধু বিছানায় ফেললেই হবে। চিন্তা করিস না। এইদিকে বিয়ের দিন ঘনিয়ে আসে। অন্যদিকে আকাশের বাবা ডেভিলের কাছ থেকে সব প্রমাণ নিজের কাছে নিয়ে এসে তা নষ্ট করে দেয় আর সবটা ইরার বাবাকে জানিয়ে দেয়। উনি তো সবটা শুনে অনেক বেশি খুশি হয়। এইদিকে বিয়ের দিন ইরাকে পার্লারে নিয়ে যাওয়া হয়। ঠিক তখনই অভি ইরার পাশে থাকা বাকি বডিগার্ডগুলোকে মেরে ফেলে আর ইরাকে নিয়ে যায়, যা ইরার বাবা আকাশের বাবাকে জানায়। উনি জানার পর, চিন্তা করবেন না, আমি খোঁজ নিচ্ছি, সাথে আপনিও নিন। এইদিকে আকাশকে খুঁজতে এসে দেখে আকাশ রুমে নেই, শুধু আবির আর তানু বসে আছে। কি ব্যাপার, আকাশ কোথায়? স্যার তো অনেক আগেই বেরিয়ে পড়েছে। কোথায় গেছে? ওনার বউকে উদ্ধার করতে। এইদিকে ইরাকে কোনোভাবে ট্রেস করতে পারছে না। তখনই মনে পড়ে ইরার হাতে থাকা রিংয়ের কথা, কেননা ওই রিংটার মধ্যে একটা ট্র্যাকার লাগানো আছে। সেজন্য ওই লোকেশনে চলে যায় সেম পোশাক পরে, যে পোশাকে আকাশ ইরাকে প্রথমবার বাঁচিয়েছিল। একটা পুরনো বাড়িতে এসে দরজা খুলে দেখে ইরাকে বেঁধে রাখা হয়েছে, চোখে কাপড় বেঁধে। অন্যদিকে ডেভিল আর অভি বসে আছে, আর ওদের সামনে কাজী সাহেব বসে আছে। আকাশকে এরকম পোশাকে দেখে অভি অনেক ভয় পেয়ে যায়। তুই এখানে? তুই কি ওকে চিনিস নাকি? ও, সেই ছেলেটা যার জন্য আমি মরতে বসেছিলাম, কিন্তু ও এখানে কেন? কাজী সাহেব, আপনি এখান থেকে যাবেন নাকি আপনাকে উপরে পাঠিয়ে দেব? ওপরে যার কথা শুনে কাজী তো ভয়ে পালিয়ে যায়। এইদিকে ইরার জ্ঞান ছিল না বলে এরা কিছুই দেখতে পায়নি। একে একে ওদের সবাইকে মেরে ফেলে, শুধু অভি আর ওর বাবা বেঁচে আছে। আমরা মরার আগে একবার আপনার মুখটা দেখতে চাই। ওদের কথা মতন মাস্কটা সরাতে ডেভিল দেখে তো ভয় এমনিতেই মরে যায়, আর সাথে অভিও, কেননা ওদের আগেই গুলি করা হয়েছিল। সেজন্য ওরা আকাশের চেহারা দেখে এমনিতেই মরে গেল। এইদিকে ইরাকে কুলি নিয়ে গাড়িতে এসে বসিয়ে আসে ইরাদের বাড়ি। বাড়িতে আসতে আসতে ইরার মোটামুটি জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে আকাশকে এরকম দেখে ইরা তো অনেক বেশি অবাক হয়। এ কি, তুমি? তুই কি ওকে আগে থেকে চিনতি? ওই দিন উনি আমাকে বাঁচিয়েছিল। ওই দিন যে পোশাক ছিল, আজকেও সেম পোশাক আর সেম সেই চোখগুলো, যা আমি ভুলতে পারবো না কখনো। তোমার মাস্কটা সরাও। আকাশ মাস্কটা সরালে সবাই অবাক হয়। তারপর সবাইকে সবটা বলতে থাকে, সাথে সবটা বুঝিয়ে দেয়। তার সাথে ওদের বিয়েটা হয়ে যায়। বিয়ে শেষ হওয়ার পর, যাক, সব দিক দিয়ে ভালোই হলো। কিরকম? এই যে লাইফে এত ভালো একটা হাজবেন্ড পেয়েছি, আর সাথে বডিগার্ডও। তাও যে সে বডিগার্ড না, একেবারে প্রধানমন্ত্রীর মেয়ের থুকু, আমার আদরের একমাত্র জামাই বডিগার্ড।